ভোরে ঘুম ভাঙতে তৃষা নিজেকে আবিষ্কার করল প্রেমের বুকে। সে নড়াচড়া না করে তাকিয়ে রইল প্রেমের ঘুমন্ত মুখশ্রীর দিকে। এই যে শ্যামবর্ণের আকর্ষণীয় একটা পুরুষ, গলার কণ্ঠমণিটা দেখো তার, দেখলেই আবেশে শরীর শিরশির করে ওঠে। মাথার এলোমেলো ঝাঁকড়া চুলগুলো কপালের সামনে পড়ে আছে। ওই যে বাদামি রঙা চোখের পাপড়িগুলো আছে না, ওইগুলো কত ঘন। মেয়ে হয়েও তৃষার অমন ঘন পাপড়ি নেই। লোকটা সিগারেট খায়, তবুও ঠোঁটে কালশেটের দাগ নেই। কিছু মাখে নাকি? শরীর কত চকচকা। মাঝে মাঝে তৃষার মনে হয় এটা কোনো মানুষ না, বরং আস্ত একটা চকলেট আইসক্রিম। খোদা এই পুরুষ জাতিকে এত আকর্ষণ দিয়ে তৈরি করেছে, অথচ দুনিয়া নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়। আচ্ছা, কবি নারীর সৌন্দর্য নিয়ে লেখার আগে পুরুষ জাতিকে দেখেনি? হয়তো অন্ধকবি দেখেনি। তৃষা আলতো করে প্রেমের চুলে একবার হাত ছুঁয়ে জলদি করে সরিয়ে নেয়। ঘুম ভাঙার পর যদি দেখে তৃষা এইসব করছে, তাহলে লজ্জায় পড়তে হবে। তবে এই প্রেম নেওয়াজের জানা উচিত ঠিক ততটা যতটা না জানলেই নয়। জানা উচিত তাকে পাওয়ার লড়াইয়ে তৃষা কেমন করে আরেকটা নিষ্পাপ ফুলের হৃদয় বিক্ষিপ্ত করেছে। তৃষা নিঃশ্বাস ছাড়ল, কোনো মতে স্বামীর বুক ছেড়ে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। রাতে বোধহয় বৃষ্টি হয়েছে। বান্দরবানের এই পাহাড়ের চূড়ায় গা ঘেঁষিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটি থেকে প্রকৃতি কি সুন্দর লাগছে। তৃষার ক্ষুধা পেয়েছে, কি খাবে বুঝতে পারছে না। তার থেকেও বড় কথা, বিয়ে তো তার হলো, কিন্তু সে যে রান্না করতে পারে না। এখন নিজে কি রান্না করে খাবে, আর ওই হাড়ে বজ্জাত মানুষটিকে কি খাওয়াবে? আচ্ছা, সমস্যা কোথায়? বিয়ে কি তৃষা তাকে করেছে নাকি? করেছে তো সে নিজেই। এখন ঠেলা বোঝো। তৃষা বারান্দা থেকে উল্টো পাশে ফিরতেই দেখল প্রেম ঠিক তার পেছনে বরাবর দাঁড়িয়ে আছে। তৃষা আচমকা তার এমন আগমন আন্দাজ করতে পারেনি। সে কিছু বলার আগেই প্রেম তাকে বলল, ক্ষুধা পেয়েছে না? ফ্রেশে আসো। বাই দ্য ওয়ে, পালানোর চেষ্টা ভুলেও মাথায় আনবে না। এখন তুমি প্রেম নেওয়াজের, জানোই তো প্রেম নিজের জিনিস কখনো চায় না অন্যের হোক। বলেই প্রেম ওয়াশরুমের দিকে পথ ধরলে তৃষার চোখ যায় প্রেমের ঘাড়ের দিকে। ঠিক ঘাড়ে যেখানে তৃষার বাটারফ্লাই ট্যাটু, সেখানেই প্রেমেরও একই রকম ট্যাটু। আগে তো খেয়াল করেনি। তৃষা নিশ্চিত হওয়ার জন্য প্রেম ওয়াশরুমে ঢুকতেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। উল্টো পাশ ফিরে ঘাড়ের কাছের চুল সরিয়ে ট্যাটু দেখল। ওমা, হুবহু একই। তৃষার এখন সত্যি লজ্জা লজ্জা লাগছে, যদিও ওইসব তার ভেতরে আছে কিনা সন্দেহ। প্রেম ওয়াশরুম থেকে বের হলো একেবারে শাওয়ার নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে গোসল করা প্রেমের জন্য ফরজ। দুপুরে সে কখনো গোসল করে না। তৃষা ওয়াশরুম থেকে জামা পরে বাইরে আসতে না আসতেই সব ভিজে একাকার। শেষে তাকে এই অবস্থায় দেখে প্রেম ক্লোজেট থেকে একটা স্কার্ট আর শার্ট বের করে দিল। কাল রোমের সঙ্গে জয়েন করা কাপড় রাখার আলাদা এরিয়ায় গিয়েছিল তৃষা। পুরো এক পাশ জুড়ে প্রেমের জামা কাপড়, অন্য পাশ জুড়ে তৃষার। কিন্তু তার জন্য রাখা এত সব জামা আবার পারফেক্ট সাইজের কোথায় পেল প্রেম? মাথায় অনেক প্রশ্ন, তবে এখন উত্তর জানতে ইচ্ছে করছে না। সময় হলে পই পই করে সব কিছুর হিসাব নেওয়া যাবে। তৃষা জামা বদলে তৈরি হয়ে প্রেমের পেছন পেছন টই টই করে কথা না বলে নিচে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামছিল তখন বুঝতে পারল কি সুন্দর এবং বড় এই বাড়িটি। প্রেম নেওয়াজের মনের মতো সাজানো একেবারে। প্রেমের সঙ্গে তৃষার রান্নাঘরে যেতেই প্রেম তাকে জিজ্ঞেস করল, কি খাবে বলো? যদি বলি আপনাকে? আমি প্রস্তুত। আপনার মাথা খাবো। ওইটা ঘর বাদ করে রেখেছ? প্রেম ফ্রিজ থেকে চিকেন সসেস বের করল, তারপর তৃষার দিকে তাকিয়ে বলল, তুমি না পরোটা পছন্দ করো? আপনি বানাতে পারেন? প্রেম জবাব না দিয়ে ফ্রিজ থেকে রেডিমেড পরোটা বের করে প্যাকেট খুলে ভাজা শুরু করলো। তৃষা হা করে তার রান্না দেখছে। ওমা, এই প্রেম নেওয়াজ কি মাস্টার শেফ ছিল নাকি? প্রেম কিছুক্ষণের মধ্যে সসেস, ডিম অমলেট, কমলার শরবত আর ফল কেটে তৃষার সামনে রাখতে সে প্রশ্ন না করে খাওয়ায় মন দিল। খাওয়ার সময় তৃষা কথা বলে না। আগে খাওয়া, তারপর দুনিয়া দেখা যাবে। সে মনোযোগ দিয়ে খাচ্ছে আর প্রেম তার দিকে তাকিয়ে নিজের তৃপ্তি মেটাচ্ছে। একটা মানুষকে খেতে দেখলো এত শান্তি লাগে। প্রেম মুখে একটা স্ট্রবেরি দিয়ে হঠাৎ বলল, আজকে বাইরে যাব। তারপর? তারপর আর কি, তুমিও যাচ্ছ আমার সঙ্গে। আপনি ভুলে যাচ্ছেন আমি এখন রেগে আছি। শত হলেও আপনি আমার কিডন্যাপার। কিডন্যাপার বলো না, বলো তোমার শরীর স্পর্শ করার একমাত্র উত্তরসূরি। আমার ইয়ে। কই দেখি কোন ইয়ে? তৃষা মুখ ভেঙচি কেটে খাওয়ায় মন দিল। এই লোকের সঙ্গে এখন তর্ক করলে তর্কের ইজ্জত খাওয়া হবে।
খাওয়া শেষে তৃষা এদিক সেদিক ঘুরে ফিরে দেখে হাড়ে বজ্জাত প্রেম ভাইটা ল্যাপটপ নিয়ে দোতলায় চলে যায়। তৃষা দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে। দরজা খোলাই যাবে নাকি বাইরে? পাহাড় দেখলেও তো শান্তি লাগে। তৃষা এক পা বাইরে দিতে লুফি ঘেউ ঘেউ করে ওঠে। তৃষার রাগ হয়, একটা ছোট লোক কুকুরের এত সাহস কি করে হয় তৃষাকে দেখে ঘেউ ঘেউ করার? কি ছোট লোক ভাবা যায়? তৃষার পায়ের জুতোটা খুলে লুফির দিকে ধরতেই প্রেম পেছন থেকে এসে জুতোটা কেড়ে নিয়ে বলল, সাহস কি করে আমার বাচ্চার উপর তোমার জুতা তোলার? তো কুত্তার বাবা, আপনার কুত্তা আমায় এমন ইপটিজিং করছে কেন? কুত্তার আম্মু কুত্তার মতো খুঁতে পেয়েছে। যাও গিয়ে একটু খাইয়ে আসো। প্রেম ভাই, শালের ঘরের বউ রুমি নিয়ে কাজ ছাড়লে পেট নিয়ে উঠতে বসতে পারবে না। তুমি দিকে আমায় ডাকো ভাই, আমার ধৈর্যের পরীক্ষা নিও না শোনা। আমিও আপনাকে একেবারে বাবা যদি না বানাই, আমার নাম তৃষা না। রাতে বাচ্চার কান্নার কারণে ঘুমাতে পারবেন না, তখন শখ মিটবে। আই নিড শোনা, জলদি বাবার সুযোগ করে দাও। তৃষার মুখে আর কিছু বলার ভাষা নেই। সে প্রেমকে ধাক্কা দিয়ে দোতলায় সিঁড়ি বেয়ে ঢ্যাং ঢ্যাং করে উঠে যায়। প্রেম চুলে হাত বুলিয়ে তৃষার দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর লুফির দিকে তাকালো, চেয়ে বলল, কি রে লুফি, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা তাই না? ডজন খানিক ছোট্ট প্রেম তৃষা আসার অবধি কত দায়িত্ব, কত পরিশ্রম করতে হবে আমাকে, ভাবা যায়? বলে সে লুফির মাথায় হাত বুলিয়ে গুনগুন করতে করতে উঠে গেল। বউটাকে একা রেখে কোথাও এখন আর থাকতে মন যে চায় না। তখন সন্ধ্যা পেরিয়ে রাত হবে হবে ভাব। তৃষা তৈরি হয়ে বসে আছে, প্রেম তাকে তৈরি হতে বলেছে। প্রেম নিচে নামার আগে তৃষার জামা কাপড় খাটের উপর রেখে গেছে। পোশাক দেখে তৃষা একটু নয় একটু বেশি অবাক হয়। পার্কিং প্লেসে এসে তৃষার সেই বিস্ময় যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। দুটো একই রঙের বাইক সেখানে রাখা। কালো রঙের বাইকটা তো আগেও দেখেছে, ওটা প্রেম নেওয়াজের বাইক, কিন্তু তারই পাশে একই রকম একেবারে নতুন মডেলের কালো রঙের আরেকটি বাইক কেন? প্রেম তৃষাকে একবার উপর থেকে নিচ অবধি ভালো করে পরখ করল। কালো রঙের একটা লেদারের জ্যাকেট পরেছে সাদা টি শার্টের ওপর, সঙ্গে কালো রঙের একটা জিন্স। প্রেম নিজের দিকেও একবার তাকালো, তার গায়েও একই রকম পোশাক। মনে হচ্ছে প্রেম নিজের ফিমেল ভার্সনকে তার সামনে দেখতে পাচ্ছে। তৃষা প্রেমকে জিজ্ঞেস করল, আমাকে এই পোশাক দিলেন কেন পরার জন্য? বাইকার কি তাহলে শাড়ি লেহেঙ্গা পরে বাইক রাইড করবে নাকি? তৃষা অবাক হলো, কি বলবে বুঝতে পারছে না, তবে নিচু গলায় বলল, কি বলতে চাইছেন? নাটক করো না শোনা, প্রেম কাছে খেলোয়াড় না। চট্টগ্রামে যে অবৈধ বাইক রাইডার হয় তাতে 6 বার জয়ী হয়েছ তাও কিন্তু জানি। তৃষা এবার চুপসে গেল। তা দেখে প্রেম হেসে বলল, ভয়ের কিছু নেই, আমার বউয়ের এতটুকু যোগ্যতা তো থাকা দরকারই ছিল। বউ বাইক চালাতে না পারলেও শিখিয়ে দিতাম। এখন যেহেতু পারে তো শেখানোর সময়টুকু অপচয় হওয়া থেকে বেঁচে গেল। ওই সময় বউকে নিয়ে বাচ্চা নেওয়ার পরিকল্পনা করা যাবে। যাই হোক, কাম, এটা তোমার ড্রিম বাইক ছিল না, এখন থেকে তোমার। লেটস এনজয় শোনা। তৃষা কথা না বলে স্বপ্নের বাইকটিকে ছুঁয়ে দেখল, কি যে শান্তি লাগছে। বিয়ের আসর থেকে পালানোর একমাত্র উদ্দেশ্য ছিল কি জগন্নাথে পড়া? কখনোই না। তৃষার বাবা মা ইচ্ছে করেই মেয়েকে বিয়ে দেওয়ার একমাত্র কারণ ছিল বাইক রাইড। একে তো মেয়ে মানুষ, তার উপর ওইসব রাইডিং করা, তাও রাত বিরেতে অবৈধ রাইডিং। তৃষার বাইকটাও তার বাবা বিক্রি করে ফেলেন কেবল এই কারণেই। মেয়ের পড়ালেখা নিয়ে তার সমস্যা ছিল ওই বাইক রাইডিং নিয়ে। ওইসবে যারা জড়িত ছিল সবাই নেশা করে, ওপেনলি গুলি করে। যারা জুনিয়র তাদেরকে ব্যবহার করে সিনিয়র রাইডাররা অবৈধ কাজগুলো করিয়ে নেয়। তৃষা তখন ওইসবে যোগদান করেছে। শুরুতেই পরপর কয়েকবার ম্যাচ বাজিতে সে জিতে সবার মাঝে অনেক জনপ্রিয় হয়ে যায়। তবে উপরে উঠলে মানুষকে নিচে নামানোর মতো লোকের অভাব নেই। তৃষার হাতে যেদিন প্রথম অস্ত্র ধরিয়ে দেয়া হয় সেদিনই তারিকুল কাজীর কাছে বিষয়টি হাতে নাতে ধরা খায়। তারপরে বিয়ে পাকা করেন যুবরাজের সঙ্গে। এমনিতে অনেকদিন ধরেই যুবরাজ তৃষার জন্য প্রস্তাব পাঠাচ্ছিল, তারিকুল রাজি হয়নি। শেষে মেয়ের কাণ্ড দেখে আর চুপ থাকতে পারেননি। পুনরায় ঢাকায় সবচেয়ে বড় অবৈধ রেস হয়। তৃষা অনেকদিন ধরেই যেতে চেয়েছিল, শেষে তার ওই রেসের জন্য বিয়ের আসর ছেড়ে এখানে পালিয়ে আসা। তবে এইসব বিষয় তৃষা কাউকে বলেনি। যেহেতু তৈমুরকে ব্যবহার করে তৃষাকে বিয়ে করেছে প্রেম, তার মানে বাবা মায়ের সঙ্গে কোনো না কোনো কথা হয়েছে। সব কিছু মনে হয় তারাই বলেছে। তৃষা দ্বিধা নিয়ে প্রেমের দিকে তাকালো, তখন প্রেম সরাসরি বলল, চলো হয়ে যাক শোনা একটা বাইক রেস। তৃষা চোখ কুঁচকে ঠোঁট বাঁকিয়ে বলল, চ্যালেঞ্জ করছেন? ভয় নেই? প্রেমের ভয় হয়।
প্রেম তৃষার কথা শুনে হো হো করে হেসে উঠল, কারণ চট্টগ্রামের বাইক রেস তো ছোটোখাটো বিষয়। প্রেম বিদেশের মাটিতেও ওই রেস করে জিতে এসেছে। প্রেম গম্ভীর ভঙ্গিতে বলল। চ্যালেঞ্জ মনে হয়েছে? তাহলে তাই ধরে নাও। তবে হারলে কি হবে? তৃষা দ্বিধাহীন কণ্ঠে জবাব দিল। আপনি যা বলবেন তাই। প্রেম চোখ টিপে বলল। ওকে ফাইন, আমার বাচ্চার মা হওয়ার জন্য প্রস্তুত হস না? তৃষা রেগে গিয়ে হাত ঝাঁকিয়ে বলল। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন। প্রেম আত্মবিশ্বাসী ভঙ্গিতে জবাব দিল। হার তোমার নিশ্চিত। মন মানসিকতা আজকের জন্য তৈরি রাখো। আর হ্যাঁ, ওই কালো রঙের নাইটিতে পড়বে কিন্তু একেবারে কড়া লাগবে বলে দিচ্ছে। তৃষা হেলমেটটা পরতেই প্রেম তার দিকে চাবি নিক্ষেপ করলো। সে চাবিটা ধরে বাইকে উঠে বসে স্টার্ট করে প্রেমকে উদ্দেশ্য করে বলল। হারার জন্য তৈরি হয়ে যান প্রেম নেওয়াজ। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে দুটো বাইক ছুটে আসছে বান্দরবান থেকে চট্টগ্রামের দিকে। চারপাশে অন্ধকার পাহাড়, কোথাও ঘন কুয়াশা, আলোর রেখা মিশে যাচ্ছে। তৃষার বাইকের লাইট পাহাড়ের বাঁকে বাঁকে কেটে যাচ্ছে রাতের পর্দা। আর প্রেম সামনের দিকে গতি ধরে রেখেছে। প্রেম, এই আঁকা বাঁকা পথেও তুমি আমাকে হারাতে পারবে না। তৃষা গর্জে উঠল হেলমেটের ভেতর থেকে। প্রেম এক পলক তাকালো পেছনে। চলো তবে দেখা যাক পাহাড় জয়ের পর সরো রাস্তায় কার রাজত্ব। পাহাড় পেরিয়ে বাইক দুটো নেমে এলো চট্টগ্রামের ফ্লাইওভার ঘেঁষা হাইওয়েতে। রাত তখন 12টা ছুঁই ছুঁই। শহরের আলো পেছনে ফেলে একদল বাইক রাইডার ইতিমধ্যেই জড়ো হয়েছে। অবৈধ রেসের উন্মাদনা ছড়িয়ে আছে বাতাসে। হেলমেটের ভেতর থেকে ভেসে আসছে শীষ, হাসাহাসি আর ইঞ্জিনের গর্জন। তৃষার দলের সদস্যগণ তাকে এতদিন পর দেখতে পেয়ে খুশি। তারই মাঝে কেউ কেউ প্রেমের অ্যাটেনশন পাওয়ার জন্য তার পেছন ঘুরঘুর করছে। তৃষাদের দলের যে সিনিয়র লোকটা, সে প্রেম বাইক থেকে নেমে হেলমেট খোলার সঙ্গে সঙ্গে এসেই তার সংকল্প হ্যান্ডশেক করে বলল। গত বছর আমি ঢাকা গিয়েছিলাম আপনার রেস দেখার জন্য। আমি আপনার অনেকগুলো মুভি করার চেষ্টা করছি, তবুও কেন জানি আপনার মতো পারফেক্ট হয় না। তৃষা সেদিকে তাকালো। তার সিনিয়র তার সঙ্গে কথা না বলে এত কিসের প্রেম নেওয়াজের সঙ্গে কথা বলছে। প্রেম কথা বলে ফিরতে তৃষা আর সে বাইক নিয়ে রাস্তায় প্রবেশ করল। তা দেখে নতুনদের মধ্যে অনেকেই অবাক হয়ে তাকালো। একজন বলে উঠল। দেখ, আজ রাতটা জমবে। প্রেম বাইক স্টার্ট দিল। গর্জন উঠল বুক চিরে। তৃষা সমান ভঙ্গিতে দাঁড়িয়ে গিয়ার পাল্টালো। চোখে চোখ পড়তেই দুজনের ভেতরে প্রেমময় দহন জ্বলে উঠল। 3, 2, 1 ভুম। দুটো বাইক ছুটল একসাথে। হাইওয়ের বাতাস ছিঁড়ে যাচ্ছে। ল্যাম্পপোস্টগুলোর আলো পেছনে ঝাপসা হয়ে পড়ছে। তৃষার চুল হাওয়ায় কাঁপছে, বুকের ভেতর ঢাকের মতো বাজছে হৃস্পন্দন। প্রেম মাথা নিচু করে গতি বাড়াচ্ছে, চোখে কেবল রাস্তার রেখা। প্রেম, আজ কিন্তু আমি হারবো না। তৃষার কণ্ঠ ভেসে এলো ইঞ্জিনের শব্দের ফাঁক দিয়ে। প্রেম হেসে উঠল, নিট্র আরও টেনে দিল। আমাকে হারাতে হলে কেবল গতি নয়, হৃদয়ের সাহসও চাই তৃষা। গতি ছিল 140, 150, 160 কিলোমিটার। রাস্তার হঠাৎই একটা ট্রাক ঢুকে পড়ল পাশ থেকে। মুহূর্তের সিদ্ধান্তে দুজনেই বাইক কাত করে বেরিয়ে গেল ট্রাকের পাশ দিয়ে। চাকার ঘর্ষণের শব্দ ছড়িয়ে পড়ল রাতের নিস্তব্ধতায়। দর্শকরা শীষ দিল, উত্তেজনায় হাততালি বাজালো। শেষ ল্যাম্পের সময় দুই বাইক এতটাই পাশাপাশি এলো যে হ্যান্ডেল প্রায় ছুঁই ছুঁই। দুজনের চোখেই উত্তেজনা, কেউ ছাড়বে না কাউকে। ব্রিজের কাছে এসে হঠাৎ প্রেম গিয়ার পাল্টে গতি বাড়িয়ে দিল। অল্প কয়েক ইঞ্চি সামনে চলে গেল সে। তৃষা সর্বশক্তি দিয়ে চেষ্টা করল, কিন্তু শেষ মুহূর্তে প্রেম এক নিঃশ্বাসের ব্যবধানে ফিনিশ লাইন ছুঁয়ে ফেলল। হঠাৎ নিস্তব্ধতা, তারপর দর্শকদের চিৎকার, শীষ, হাততালি। প্রেম বাইক থামিয়ে হেলমেট খুলল। ঘামে ভিজে যাওয়া মুখে জয়ের দুষ্ট হাসি। তৃষাও হেলমেট খুলে চুল ছিটকে দিল। মুখটা কালো হয়ে গেল, সঙ্গে অজানা একটা ভয়। কি করে হারলো? তার জয় তো নিশ্চিত ছিল। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ হচ্ছে। কি করে সে একজন প্রফেশনাল রাইডার হয়ে প্রেম নেওয়াজের কাছে এভাবে হেরে গেল? প্রেম বাইক থেকে নেমে আসতেই চারপাশের মানুষজন ছুটে এসে তাকে ঘিরে ধরল ছবি তোলার জন্য, কেউ নিজেদের শৈলের অটোগ্রাফ লিখিয়ে নিতে। প্রেমের চোখ তখন যেমন তৃষার দিকে, তৃষার চোখও ভিড় ঠেলে প্রেমের দিকে। প্রেম এগিয়ে তৃষার সামনে এসে দাঁড়িয়ে কানের সামনে মুখ এনে ফিসফিস করে বলল। এখান থেকে বাড়িতে যেতে 2-2.5 ঘন্টা লাগবে। আর অপেক্ষা করার সময় নিয়ে এসো না আমার হাতে। তৃষা এগিয়ে এসে বলল। এক মুহূর্তে জিতেছ প্রেম, কিন্তু মনে রেখো আমি হেরে যাইনি, শুধু থেমেছি। প্রেম হেসে উঠল, কণ্ঠ নরম হয়ে এলো। এই জন্যই তো তুমি আমার সবচেয়ে প্রিয় প্রতিদ্বন্দ্বী আর বিটার হার্ট।
হাইওয়ের ফিনিশ লাইনের পর ভিড় জমে গেছে, হাততালি, শীষ আর উন্মাদনার মাঝে হঠাৎ এক তরুণী এগিয়ে এলো প্রেমের দিকে। গায়ে লেদারের জ্যাকেট, লম্বা চুল খোলা, লেদার জ্যাকেটের চেন খুলে রেখে বারবার চুল নাড়িয়ে যাচ্ছে। চোখ দুটো প্রেমকে আকর্ষণ করার চেষ্টায় ব্যস্ত। তৃষা বেশ কিছুক্ষণ ধরেই মেয়ের কাণ্ড কালাপ দেখছে। এসব দেখতে তার আবার মন্দ লাগে না। মেয়েটি প্রেমের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, আমি ফিরে আছি, চলো ওই পাশে যাই। প্রেম মেয়েটির হাত নিজের কাঁধের থেকে সরিয়ে কাঠটা ঝাড়তে ঝাড়তে বলল, ফ্রি মাল প্রেম গেলে না, আমার কাছে ইনটেক ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে। মেয়েটির মুখটা কালো হয়ে গেল। সে আরেকবার প্রেমকে কিছু বলতে যাবে, তার আগেই তৃষা এসে প্রেমের সামনে দাঁড়ালো। চোখে চোখ রেখে প্রেমের বুকে হাত রাখলো। প্রেম কেবল চেয়ে আছে। মেয়েটি এখনও পাশেই দাঁড়িয়ে আছে। তার রাগ হচ্ছে। যেখানে সে একটা কথা বলতেই এই ছেলের এমন উত্তর, সেখানে এই মেয়ে তো শরীর স্পর্শ করছে, তাকে কেন কিছু বলছে না? তৃষার হাতের ছোঁয়া একটু একটু করে বুক বেয়ে নিচে নামতে শুরু করলো। প্রেমের ঠোঁটের কোণে বাঁকা হাসি। তৃষার হাত আচমকা থমকে গেল প্রেমের হোল স্টারে। পিস্তলটা বের করে এক মুহূর্ত দেরি না করে তাক করলো মেয়েটির কপালের কাছে। মেয়েটি যেন আন্দাজি করতে পারেনি তার সঙ্গে এমন কিছু হবে। কিছু বুঝে ওঠার আগে তৃষা তাকে বলল, পুরুষ মানুষ দেখলে গায়ে ঢলে পড়তে ইচ্ছে করে। 3 সেকেন্ডের মতো রাস্তা না মাপলে তোমার জায়গা মতো এই পিস্তল ভরে দেবো, শালি লাফাঙ্গা কোথাকার। মেয়েটি ভয়ে চলে যেতেই প্রেম তৃষার দিকে তাকিয়ে হাসলো, বলল, উফ, এখনো জেলাস? যাই হোক বউ, তোমার সময়, যাকে মঞ্চে পিস্তল ভরে দিতে পারো, আপত্তি নেই। আমি তো রেসে জিতেছি, পরের বার আমার পালা। তৃষা জবাব দিল না। কেবল এখান থেকে কেটে পড়লেই বাঁচে। একটু হেরেছে বলে বারবার খোঁচা দিতে হবে নাকি? পরের বার একেবারে মজা বুঝিয়ে দেবে। ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে কয়েকজন নেশাগ্রস্ত বাইকার গন্ডগোল শুরু করলো। হাতে বোতল, কারো হাতে ছুরি। তারা হই হুল্লোড় করে অন্য গ্যাংয়ের লোকের সঙ্গে মারামারি শুরু করে দিল। জামেল পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। হঠাৎই রাতের নিস্তব্ধতা চিরে ভেসে এলো পুলিশের সাইরেন। পুলিশ পুলিশ চলে আসছে! কেউ চিৎকার করে উঠল। এক মুহূর্তে চারপাশ অস্থির হয়ে উঠল। রাইডাররা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করলো। প্রেম দ্রুত বাইকে উঠে চিৎকার করলো, তৃষা, ওঠো, এখন নয়তো আর কখনো না। তৃষা এক মুহূর্ত সময় নষ্ট না করে তার বাইকে চেপে বসল। গিয়ার ঘুরতেই ইঞ্জিন গর্জে উঠল। পাহাড়ের দিকের অন্ধকার ফাঁকা রাস্তার দুটো বাইক ছুটে গেল বজ্রগতিতে। চারপাশে কেবল বাতাসের হুইসেল, কানে বাজতে থাকা পুলিশের সাইরেন, আর পেছনে ঝাপসা হয়ে যাওয়া আলো। তৃষা হেলমেটের ভেতর দিয়ে চেঁচিয়ে উঠল। বেশি নামবে বোধ হয়। প্রেম গতি বাড়িয়ে পাশ ফিরিয়ে হেসে বলল, তাহলে তো প্রসেসিং আরও নতুনভাবে ঘটিতে হবে। আচ্ছা, যদি এখন আমি আপনাকে ছেড়ে চলে যাই? পারবে না, আমি তোমার সবচেয়ে বিপজ্জনক আসক্তি তৃষা। এই নেশা ছাড়া মৃত্যু নিশ্চিত তোমার। রাত তখন 4টা। পাহাড়ি আকাশ হঠাৎ মেঘে ঢেকে গেছে। টুপটাপ বৃষ্টি ঝরে পড়ছে। রাস্তার আলোয় চিকচিক করছে ভেজা পিচ। প্রেম বাইকের গতি কমিয়ে বান্দরবানের এক রিসর্টের সামনে থামালো। চারপাশে নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ আর দূরে জঙ্গলের ঝিঝির ডাক। তৃষা হেলমেট খুলতেই ভিজে চুল কপালের উপর লেপটে এলো। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। সে কাপা কণ্ঠে বলল, প্রেম প্রেম থেমে গেলে কেন? প্রেম জবাব দিল না। রিসর্টের ভেতর ঢুকে চাবি নিয়ে সরাসরি রুমে প্রবেশ করল। তৃষার ভেজা শরীরে উসখুস লাগছে। প্রেম বিষয়টি লক্ষ্য করে বলল, জামা কাপড় খুলে ওখানে মেরে দাও, কাজ শেষ হতে হতে ওইসব শুকিয়ে যাবে। মানে কিসের কাজ? প্রেম তার দিকে তাকিয়ে মৃদু হেসে তাকালো। বৃষ্টির ধোঁয়াটে পর্দার মতো দাঁড়িয়ে দুজনেই হঠাৎ থেমে গেল। প্রেম ধীরে ধীরে তৃষার হাতটা ধরল, আঙুলের ফাঁকে আঙুল গেঁথে দিল। তৃষা প্রথমে কিছু বলল না, শুধু বুক ওঠানামা করতে লাগলো দ্রুত। চারপাশে কুয়াশা, মাটির গন্ধ, ভেজা বাতাস। প্রেম তার কানে ঝুঁকে ফিস করে বলল, তুমি জানো, এই পৃথিবীর সব রেস আমি হেরে যেতে রাজি, যদি তুমি আমার পাশে থাকো। তবে যেতে গিয়ে যদি তোমার সঙ্গ পাওয়া যায়, তবে আমি বারবার তোমায় হারিয়ে যেতে প্রস্তুত। তৃষার চোখ ভিজে উঠল। ভেজা ঠোঁট সামান্য কাঁপছিল। সে নিচু গলায় জবাব দিল, কি করছেন আপনি? বাড়ি যাব। বৃষ্টি আরও জোরে নামতে শুরু করলো। রিসর্টের বারান্দার ছাদে ফোঁটা পড়ার শব্দ যেন তাদের নিঃশ্বাসের সাথে মিশে গেল। প্রেম ধীরে ধীরে তৃষার মুখটা নিজের হাত দিয়ে সরিয়ে নিল চুল থেকে। তারপর অপেক্ষা না করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। তৃষা কিছু বলতে গিয়েও বলার সুযোগ পেল না। প্রেমের থেকে মুক্তি পাওয়ার জন্য আকুপাকু করলো, তবে প্রেম যেন আরও শক্ত করে স্পর্শ করলো তাকে। এত কষ্ট করে জিতলো, ট্রফি ছাড়া ফেরার অভ্যাস নেই প্রেম নেওয়াজের।
রুমের চারদিকে নরম হলুদ আলো, জানালার পর্দার ফাঁক গলে অন্ধকার গাঢ় নীল আকাশের এক চিলতে রেখা দেখা যাচ্ছে। বাইরে যেন বৃষ্টি আর হাওয়া একসঙ্গে ষড়যন্ত্র করছে, শীষ দিয়ে ছাদে ধুপ্পু ধুপ্পু করে আঘাত করছে। একটানা মেঘের গর্জন আর বজ্রের শব্দে মনে হয় চারদিকের পাহাড়গুলো নিঃশ্বাস আটকে আছে। বাতাসে কাঁচা মাটির গন্ধ, ভেজা ঘাসের তাজা গন্ধ মিশে আছে। হালকা ঠান্ডা হাওয়া এসে পর্দা উড়িয়ে দিচ্ছে, ভেতরে উষ্ণতার সঙ্গে মিশে তৈরি করছে নিস্তব্ধতা। বিছানার চাদরও সামান্য ভিজে আছে তৃষার শরীরের ভেজা ছোঁয়ায়। প্রেমের চুলের ডগা থেকেও টুপটুপ করে জল পড়ছে। লেদারের জ্যাকেট থেকে ঘামের সঙ্গে বৃষ্টির গন্ধ। প্রেম তৃষার দিকে এগিয়ে এসে তাকে বুকে টেনে নেয়ার চেষ্টা করলো, কিন্তু তৃষা মৃদু ধাক্কা দিয়ে সরে গেল। প্রেমও এক মুহূর্তে থমকে গেল। আচ্ছা, সে তৃষার সঙ্গে জোর করছে না তো? তৃষার কি বিষয়গুলো পছন্দ হচ্ছে না? প্রেমের চোখে একরাশ অনিশ্চয়তা, ঠোঁটে কাঁপা কাঁপা প্রশ্ন। প্রত্যুষকে ভালোবাসো তুমি? এহেন প্রশ্ন করার যথেষ্ট কারণ আছে। না থাকলে অবশ্যই তৃষা প্রতিবার স্পর্শের সময় এমন দূরে দূরে সরে যেত না। তৃষা নিচু গলায় নিচের দিকে চেয়ে বলল, সে কথা আবার কখন বললাম? বজ্রপাতের আলো ঘরের অন্ধকার কেটে মুহূর্তের জন্য দুজনের মুখ স্পষ্ট করে তুলল। বাইরে বৃষ্টি আরেক দফা জোরে নেমে এলো। প্রেম কয়েক ধাপ এগোলো, তৃষা এক পা পিছিয়ে গেল। প্রেম থেমে গিয়ে বলল, আমার স্পর্শ তোমার জন্য ভয়ের? বলে দাও, দায় থেকে আমি মুক্তি পাবো, তুমিও আর আমিও। তৃষা হঠাৎ গঙিয়ে উঠল, যেন বুকের ভেতর জমে থাকা কোনো ব্যথা শব্দ হয়ে বেরোলো। প্রেম ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে বিছানায় বসালো। লেদারের ভেজা জ্যাকেট খুলে বলল, শরীরটা একেবারে ভেজে গেছে, এই পোশাকে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, আমি রিসোর্টের লোকদের দেখি কোনো শুকনো জামাকাপড় আছে কিনা। প্রেমের চোখ ততক্ষণে আপনা আপনি ভিজে একাকার। তবুও প্রসঙ্গ বদলাতে হবে যে। সে উঠে দাঁড়াতেই তৃষা হঠাৎ হাত বাড়িয়ে তার কবজি ধরে ফেলল। ভেজা আঙুলের স্পর্শে প্রেম থেমে গেল। তৃষার চোখে অদ্ভুত এক অস্থিরতা, আবার আকুলতা। বসুন, যাবেন না এখন? প্রেম ধীরে ধীরে আবার বসে পড়ল। তার পাশে বৃষ্টির শব্দ যেন আরও তীব্র হয়ে উঠল। প্রেম নরম গলায় বলল, কথা দিচ্ছি, তোমার অনুমতি ছাড়া আর কখনো তোমায় স্পর্শ করবো না। তবুও কেতো না প্লিজ। এমনিতে আমি খারাপ মানুষটা তোমার কল্পনার থেকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। তৃষার চোখ ভিজে উঠল। সে নরম গলায় বলল, আপনি বসুন তো। আপনি কি আসলেই আমাকে ভালোবাসেন? প্রেম কিছুক্ষণ চুপ করে থাকলো। বাইরে বৃষ্টি, ঘরের নীরবতা, দুজনের নিঃশ্বাস সব যেন একসঙ্গে কাঁপতে লাগলো। তারপর সে নিচু স্বরে বলল, একটু অনুভব করলেই তো পারো। তৃষার চোখে হঠাৎ এক চিলতে রাগ আর কষ্টের মিশ্রণ। অনুভব করেছিলাম তো একবার, বিনিময়ে আমায় নরকে ফেলে আপনি হারিয়ে গেলেন। প্রেমের মুখে একরাশ ক্লান্ত হাসি। আমরা কেউ হারাতে চাই না, আমাদের হারিয়ে দেয় পরিস্থিতি, নিয়তি। তৃষা নিঃশব্দে জানালার বাইরে তাকিয়ে থাকে। ভেজা পাহাড়ের বুক থেকে ধোয়ার মতো কুয়াশা উঠছে। দুজনের মাঝখানে ঝুলে থাকে অদৃশ্য এক প্রশ্ন। এবার কি সত্যি তারা একে অপরকে খুঁজে পাবে, নাকি নিয়তির আবার তাদের আলাদা করে দেবে? তৃষার বুক ওঠানামা করছে দ্রুত, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জানালার কাছ বেয়ে জল গড়িয়ে পড়েছে, প্রতিটি ফোঁটা যেন তার বুকের ভেতরের অশ্রুর প্রতিধ্বনি। সে হঠাৎ ঘুরে প্রেমের দিকে তাকালো, চোখ দুটো লালচে, কণ্ঠ ভাঙা। আপনি জানেন আমি কেন ভয় পাই? কারণ আপনার আসা যাওয়ার সব কিছুই অনিশ্চিত। একদিন ভালোবাসেন, পরের দিন হারিয়ে যান। আমার কাছে ভালোবাসা মানেই নিরাপত্তা, নিশ্চয়তা। অথচ আপনার কাছে ভালোবাসা শুধু আবেগের ঝড়। প্রেম চোখ নামিয়ে ফেলে, হাত দুটো মুঠো করে রাখে হাঁটুর উপর। বাইরে বজ্রপাতের আলো আবার ঝলসে ওঠে। তার মুখে কষ্টের ছাপ স্পষ্ট হয়। আমি হারিয়ে যাইনি তৃষা, আমি হারিয়ে দেয় সময়, মানুষ আর সে অভিশপ্ত পরিস্থিতি। বিশ্বাস করো, প্রতিটা মুহূর্তে তোমার জন্য বুকটা ভেঙে গেছে। তৃষা মাথা নেড়ে ফেলে, চোখের পানি চেপে রাখতে না পেরে বলে ওঠে, ভালোবাসা শুধু বুক ভাঙার গল্প। আমি চাইনি এত দুঃখ, আমি চাইনি এত কষ্ট। আমি শুধু চেয়েছিলাম আপনার হাতটা আমার শক্ত করে ধরে থাক। প্রেম তার হাত ধরতে চাইলে তৃষা প্রথমেই সরে যায়, কিন্তু পরক্ষণই আঙুলগুলো ধরা পড়েই যায়। প্রেমের কণ্ঠ কেঁপে ওঠে, তুমি জানো, আমি পারলে তোমাকে পৃথিবীর সব কষ্ট থেকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু আমি নিজেও তো ভাঙাচোরা মানুষ। তবু একটা কথা শোনো, আমি যতই ভুল করি না কেন, আমার ভালোবাসার সত্যিটা নিয়ে কোনো প্রশ্ন রেখো না। তৃষা তার চোখের দিকে তাকিয়ে থাকে, ভেতরে রাগ আর টান একসঙ্গে জ্বলে ওঠে। তাহলে কেন প্রত্যুষের নাম নিলেন? কেন বারবার আমায় বিশ্বাসের ফাটল ধরাতে চান? প্রেমের ঠোঁট শক্ত হয়ে ওঠে। কারণ আমি হিংসে করি, তোমাকে অন্য কারো ছায়াতেও কল্পনা করতে পারি না।
আমি চাই তুমি শুধু আমার হও। আমি তোমায় ভালোবাসি। এর মানে কি জানো? কি? জগতের সকল পুরুষ তোমার জন্য নিষিদ্ধ, হারাম। ঘরটা নীরব হয়ে যায়, শুধু বৃষ্টির শব্দ আর দুজনের নিঃশ্বাস মিলেমিশে চলতে থাকে। তৃষার চোখে আবারও জল গড়ায়, কিন্তু এবার তা একেবারে ভিন্ন রকম। মিশে আছে অভিমান, আবার অস্বীকার করতে না পারা ভালোবাসা। সে ধীরে ধীরে বলে, প্রেম, আপনি যদি আমার ভেতরের ভয়টুকু মুছে দিতে পারেন, তবে হয়তো আমি আবার বিশ্বাস করতে পারবো। প্রেম তার মুখের ভিজে চুল সরিয়ে দেয়, নিঃশব্দে ফিসফিস করে বলে, তাহলে আমাকে সময় দাও, আমি প্রমাণ করব এবারের কোনো ঝড় তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। জানালার বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু ভেতরের এই দুজনের রাত এখনও শেষ হয়নি। বাইরে বৃষ্টির শব্দ ধীরে ধীরে কমে এসেছে। পাহাড়ের বুক থেকে কুয়াশা গড়িয়ে পড়ছে নিচে। আকাশে ফিকে আলো ফোটার ইঙ্গিত। রাতের কালো রঙে মিশে আছে ভোরের হালকা সোনালি আভা। রুমের ভেতর যেন এক অদ্ভুত শান্তি নেমে এসেছে, কিন্তু সেই শান্তির নিচে জমাট বেঁধে আছে অজস্র না বলা কথা। তৃষা বিছানায় বসে আছে, তার ভেজা জামা এখনও গায়ে, দৃষ্টিতে আরেক রকম নরমতা। প্রেম ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে, নিঃশব্দে মেঝের উপর হাঁটু ভাঁজ করে বসে পড়ে। তার চোখ সরাসরি তৃষার চোখে আটকে যায়। তুমি ভয় পেও না তৃষা, আমি যদি আবারও তোমার হাত ছাড়ি তবে সেটাই হবে আমার জীবনের শেষ ভুল। তৃষা থমকে তাকায় তার দিকে, ঠোঁট কাঁপে কিন্তু কথা বেরোয় না। চোখে জমে থাকা জল গড়িয়ে গালে পড়ে যায়। আমি জানি না আপনাকে আবার বিশ্বাস করা ঠিক হবে কিনা, কিন্তু আমার ভেতরে সব রাগ, সব ভয় পেরিয়েও আমি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না। প্রেম হাত বাড়িয়ে তার অশ্রু মুছিয়ে দেয়। হাতটা ধরা পড়েই তৃষা আর ছাড়ায় না। ঘাটটা যেন নিঃশ্বাস বন্ধ করে শোনে তাদের কথোপকথন। বাইরে ভোরের আলো একটু একটু করে বেড়ে উঠছে, পাখিরা ডাকতে শুরু করেছে। তবুও এই দুজনের ভেতরের অন্ধকার এখনও কাটেনি পুরোপুরি। প্রেম নিচু স্বরে বলে, তৃষা, আমি যদি তোমার কাছে আবারও সুযোগ চাই তুমি কি আমায় ফিরিয়ে দেবে? তৃষা চোখ নামিয়ে দীর্ঘক্ষণ চুপ করে থাকে, তারপর কাপা গলায় বলে, সুযোগ চাইছেন তাই তো? সবে শর্ত আছে, আমার হাত ছাড়বেন না কখনো। প্রেমের চোখ চকচক করে ওঠে। সে নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে তৃষার কপালে ঠোঁট ছোঁয়ায়। বাইরে ভোরের প্রথম সূর্যের আলো জানালা ভেদ করে ঘরে এসে পড়ে, তবে স্পর্শের দরজাটা এখনও দুদেশের মধ্যকার বর্ডারের মতো দাঁড়িয়ে আছে। প্রেমের চোখের কোণে তখন জল, তবে ভেতরকার কষ্ট সে আর প্রকাশ করতে চাইছে না। উঠে যেতেই এবার যেন তৃষারও শক্ত করে জাপটে ধরল তাকে। এক মুহূর্তে তৃষা প্রেমের লেদারের জ্যাকেটটা খামছে ধরে ঠোঁটে শক্ত চুমু বুলিয়ে দিল। মুহূর্তে যেন ওপাশের ভেঙে যাওয়া প্রেম নামাজটা প্রাণ ফিরে পেল। বিটার হার্টকে আরও শক্ত করে চেপে ধরল বুকে। শরীরের ভেজা পোশাকগুলো, শরীরে লেপ্টে থাকার দায়বদ্ধতাগুলো একে একে শেষ হতে লাগলো। তৃষার দেহের প্রতিটি ভাজে ভাজে লুকিয়ে রাখা রহস্যের জট খোলার তাড়নায় মরিয়া হলো প্রেম নেওয়াজ। হাতে প্রতিটি স্পর্শে খুলতে থাকলো এক একটি গল্পের পেছনকার রহস্য। দুজনের নিঃশ্বাস ভারী হলো ঠিক সেই রাতের আধারের মতো। দুটো হৃদয়ের মিলন থেমে যাওয়া বৃষ্টিকে বাড়িয়ে তুলে তাদের অভিমানের পাল্লাকে ভালোবাসার উষ্ণ চাদরে ঢেকে দিল। ভোরের প্রথম রোদ জানালার কাছে জমে থাকা বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে এসে ঘরে ছড়িয়ে পড়ল। আলোটা কোমল, তবুও তৃষার মুখে পড়ে তাকে আরও দীপ্তি করে তুলল। তৃষার যখন ঘুম ভাঙল তখন সে নিজেকে আবিষ্কার করল প্রেমের নগ্ন বুকের মাঝে। দুজনে একেবারে জড়াজড়ি করে একে অপরের মাঝে হারিয়েছিল। ঘুমটা ভাঙতেই প্রেম তার ঠোঁটে চুমু বুলিয়ে দিল। তৃষা নিজের দিকে তাকালো। ওমা, তার এই অবস্থা কেন? ছিছি, কি লজ্জার বিষয়। তৃষা লজ্জায় চাদরের নিচে মুখ লুকাতে গেলে প্রেম চাদরটা সরিয়ে দিয়ে বলল, একটু দেখতে দাও পাখি, একটু তুমি মন ভরে দেখতে চাই। ইস, আপনি সুবিধার লোক না, দূরে যাবেন নাকি বলুন তো? দৌড়ে যেতে বললে আরও কাছে চলে আসবো, তখন নিঃশ্বাসটাও কিন্তু ঠিক করে নিতে পারবে না। বলেই প্রেম তৃষার ঘাড়ে ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দিয়ে বলল, কাছে আসে শোনা, এত ছটফট কেন করছো? এখন তো শুরু কেবল, এখন এসব করলে চলবে নাকি? বলেই সে তৃষাকে কাছে টেনে নিজের অধিকার খাটিয়ে আরেক দফা ভালোবাসায় মাখা প্রতিটি আদরে রাঙিয়ে দিল তাকে। খানিকক্ষণ বাদিয়ে প্রেম বিছানা ছেড়ে উঠে তৃষার সামনে দাঁড়াতেই তৃষা বলল, ইস, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে ফ্রেশ হন, নোংরামি খালি। শোনা, এমন প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির মাঝে গেলেও পাবে না। লাখ টাকার প্রাকৃতিক সম্পদ দেখাচ্ছে, দেখে চোখের জ্যোতি বাড়াও। এই লজ্জার মাথা খেয়েছেন? ওটা খেয়ে পেট ভরেনি? খাবার হিসেবে তুমি যদি নিজেকে সার্ভ করো
তাহলে খেয়ে দেখতে পারি পেট ভরে কিনা। যদিও মেয়ে তোমার মুখের মতোই, তুমি একটা তেতো চিরতা, টেস্টলেস হবেই বোধ হয়। ওটা তো চেটে চেটে খান। প্রেম প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করল। তুমি গোসল করবে না? শুনেছি গত শীতে তুমি নাকি মাসে একবার গোসল করতে। তৃষা কিং কর্তব্য বিমোর। এসব ভুয়া খবর প্রেম পায় কই থেকে? মানে একটু একটু সত্য, তবে বাকিটা সব ভুয়া। নির্ঘাত মা বলেছে। নানুর বাড়ি দাদুর বাড়ি এলাকা কোথাও বাদ নেই এসব ছড়ানোর। ওই মহৎ নারীকে নিয়ে তৃষা কোথায় যে যাবে? তৃষা ভাবতে ভাবতে চোখে আবার ঘুম চলে এলো। সারা রাত একটু ঘুমোতে পারেনি সে। বালিশে মুখ গুজতেই প্রেম এক টানে শোয়া থেকে উঠিয়ে কথা না বাড়িয়ে সোজা ওয়াশরুমের দিকে যাওয়া শুরু করলো। তৃষা হাত পা ছড়াছড়ি করতেই প্রেম ধমকে তাকে আরো শক্ত করে চেপে চুমু দিল ঠোঁটে। পরক্ষণেই বলল, দফায় দফায় আরেকবার হবে নাকি? মানে কিছু না, চলো অতি আবশ্যক কাজটা সেরে আসে। না প্রেম ভাই, এত সকালে ঠান্ডা জল দিয়ে গোসল আমি ভুলেও করবো না। ভুলে করা লাগবে না, সজ্ঞানে করলেই চলবে। তৃষা নিজেকে ছাড়ানোর জন্য প্রেমের হাতে কামড় দেয়। প্রেম তবুও তা সহ্য করে নেয়। তবে তৎক্ষণাৎ প্রেম হুমকি দিয়ে তৃষাকে বলল, আমি তোমার এমন জায়গায় দাগ বসাবো না শোনা, মানুষকে বলতেও পারবে না। বলে সে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকোতে ব্যস্ত তৃষা। প্রেম কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে। তারপর ধীরে ধীরে তার ভেজা চুলে মুখ ডুবিয়ে চোখটা বন্ধ করলো। এই মেয়ের চুলের এই মাতাল করা গন্ধটা তাকে পাগল করে দেবে। দিনকে দিন এটা ভয়ানক নেশায় বদলে যাচ্ছে। চুল থেকে পানি গড়িয়ে তৃষার গালে পড়তেই প্রেম নিজের আঙুলে মুছিয়ে দিল। তারপর হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে বেটার হার্টের চুলগুলো শুকিয়ে কপালে চুমু এঁকে দিল। দুজনের চোখ এক হতেই তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, এইভাবে তাকাবেন না, মনে হয় বুকটা থেমে যাবে। তাহলে চোখ বন্ধ করো, আমি শুধু তোমাকে অনুভব করতে চাই। তৃষা চোখ বন্ধ করলেও বুকের ভেতর ধুকপুক শব্দ আরও বেড়ে গেল। প্রেম আস্তে করে তার হাত দুটো নিজের হাতে নিয়ে মুখের কাছে টেনে আনলো। আঙুলের ডগায় ঠোঁট ছোঁয়াতেই তৃষা নিঃশ্বাস কেঁপে উঠল। বাইরে পাহাড়ের ভেজা কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু ঘরের ভেতর দুই হৃদয়ের ভেতর জমে উঠছে ভালোবাসার মিশেল তৈরিকৃত নতুন কুয়াশা। শব্দহীন অদৃশ্য, তবুও যেন ভীষণ ঘনীভূত। তৃষা হঠাৎ বলল, কণ্ঠে মৃদু অভিমান মিশে আছে, আপনি কি সবসময় এভাবে আমাকে জড়াতে চান, নাকি সত্যিই ভয় হয় হারানোর? প্রেম তার মুখের খুব কাছে ঝুঁকে এলো। আমি শুধু চাই প্রতিটি সকাল তুমি আমার বুকে জেগে ওঠো। আমার একটাই ভয়, কোনো ভোরেই তুমি যদি আমার পাশে না থাকো। তৃষা চোখ খুলে তাকালো। সেই দৃষ্টিতে কোনো প্রতিবাদ নেই, শুধু অবলম্বনের আকাঙ্ক্ষা। প্রেম ধীরে ধীরে তাকে বুকে টেনে আনলো। দুজনের শরীরের ভাজা গন্ধ, উষ্ণ নিঃশ্বাস মিশে গেল। জানালার বাইরে রোদ বাড়ছে, কিন্তু ঘরের ভেতর তৈরি হয়েছে এক অন্যরকম ভোর, যেখানে বৃষ্টির দুঃখ মিলিয়ে গিয়ে জায়গা নিয়েছে শুধু প্রেম আর তৃষার দম বন্ধ করা নৈকট্য। নাস্তা সেরে বাইক নিয়ে দুজনে হাজির হলো বাড়িতে। গেটের সামনে দাঁড়াতেই নাম ফলকের দিকে তাকাতেই তৃষার চোখ বিস্ময়ে ভরে গেল। বাড়ির নাম প্রেমরোজ। আবারও ঘুরে ফিরে সেই নাম। বাইক পার্কিং করেই তৃষা প্রেমকে পেছন থেকে ডাক দিল। জিজ্ঞেস করল, সত্যি করে বলুন তো, আপনি কি এই আধার, এই প্রেমরোজের সঙ্গে আপনার কি যোগসূত্র? প্রেম এক মুহূর্ত থমকে গিয়ে বলল, প্রেমরোজ আমার পছন্দের ফুল। ব্যাস এই তো। এই যে শোনো, জলদি প্যাকিং করো, আজকে সাঙ্গু নদীর তীরে যাব। রাত হওয়ার আগে আবার নীলগিরিতে যেতে হবে। রিসোর্ট ঠিক করা আছে। মেঘের রাজ্যে হারাতে হবে না তোমাকে নিয়ে। নরম নরম মেঘ দেখিয়ে তোমায় গরম গরম আদর খাওয়াবো। মানে যত যা কিছুই বলেন না কেন, ঘুরে ফিরে ঢলাঢুলিতে এসে আটকান, তাই না? শোনো, প্রেম জায়গা বলছে আটকায়। এই ধরো তোমাকে এখন আদর দিচ্ছে, ওইসব আর এমনি এমনি না। বাচ্চার বাবা হওয়া লাগবে না। দেখবে এবার আগামী প্রজন্মের বাইকে নিয়ে যদি এবার বাড়ি ফিরে দাদুকে সারপ্রাইজ না করে। আমাকেও তো মাঝে মাঝে সারপ্রাইজ করতে পারেন। হুট করে যেদিন তুমি শুনবে তোমার গাছে আমার ফল ধরেছে, তখন এমনিতেই সারপ্রাইজ হয়ে যাবে। এখন জলদি ভেতরে আসো। ছি, কি লোক রে বাবা! বউ, আমাদের মাঝে বাবাকে কেন ডাকছ? লজ্জা নেই? হ্যাঁ, জানো না প্রেম নেওয়াজের লজ্জা তোমার ব্রেনের থেকেও বেশি? ছি বউ, নিন্দা জানাই। তবে তুমি ঠোঁটে চুমু খেলে ক্ষমা করে দিতে পারি। শিওর না, কিন্তু চুমুতে কাজ না হলে দাবি বাড়িয়ে দেব। তৃষা একটা ঢোক গেল। এটা তার স্বামী নাকি আসামি? আর লজ্জা তার ব্রেনের থেকে বেশি মানে? এই লোকের তো লজ্জাই নাই। তার মানে সে বোঝাতে চাইল তৃষার মাথায় ব্রেন নেই। সাঙ্গু নদীর ধারে বিকেলের আলোটা আজকে একেবারে আলাদা। পাহাড় থেকে নামা হাওয়ার শীতলতা
জলে ভেসে আসা নৌকার ঘণ্টা ধ্বনি আর সবুজে ভরা তীরের নিস্তব্ধতা প্রেম আর দিশার মুহূর্তটাকে আরও ঘন করে তোলে। নদীর উপর ঢেউ ভাঙার টুপটাপ শব্দে ওদের দুজনের হৃদয়ের ধুকপুকনি মিলেমিশে একাকার হচ্ছে। তৃষা নদীর দিকে তাকিয়ে আসতে বলল, জলটা কেমন যেন শান্ত দেখাচ্ছে আজ, অথচ আমার ভেতরটা একদম শান্ত নয়, বুঝছেন তো? প্রেম তার হাতটা আলতো করে নিজের হাতে নিয়ে বলল, শান্ত হওয়ার দরকারও নেই। তুমি যদি অস্থির হও, আমি তো আছি তোমার অস্থিরতা সামলাতে। তৃষা একটু হেসে নদীর দিকে চেয়ে থাকলো। চোখের কোণে আলো পড়ে চকচক করছে তার। আপনি কি সত্যি সবসময় এভাবে থাকবেন নদীর মতো পাশে? প্রেম তার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, শঙ্কর মতে আমি তোমায় ঘিরে থাকবো, পাহাড়ের মতোই শক্ত হয়ে দাঁড়াবো। তুমি চাইলে ঝড় হলে আমি টলবো না। আচ্ছা, আমি যদি নদীর মতো কখনো বেপরোয়া হয়ে ছুটে যাই, তুমি কি আমায় আঁকড়ে ধরবে? তৃষা মৃদু হাসলো, তার হাতের মুঠোটা আরও শক্ত করলো। আমি শুধু আঁকড়ে ধরবো না, আমি আপনাকে স্রোতে ভেসেও যাব, হারিয়ে গেলেও আপনার ভেতরেই হারাবো। প্রেম তৃষার কপালে একটা চুমু দেয়। আসার সময় গিটারটা নিয়ে এসেছিল। গিটারটা হাতে নিতেই তৃষা বলল, আমায় আপনি গিটার বাজানো শেখাবেন? শখ আছে। শেখালাম। তো বাইক তুমি কে শিখেছিল? কোন অপর কাছ থেকে শিখেছিলে? তৃষা চুপসে যায়। প্রেম সেই চুপসে যাওয়া মুখটার দিকে তাকিয়ে তড়াক গলায় হুট করে জিজ্ঞেস করলো, শালের ঘরে বউ কোন ছেলে তোর বাইক চালানো শিখিয়েছে? মানে মেজো আপার জামাই। তোর মেয়ে চোপা আবার শাশুড়ি কবে বয়তা করলো? মানে চাচাতো বোন। যাই, একবার শ্বশুর বাড়ি তোমার পেয়ারের দুলাভাইয়ের কেটে তাকে লোলাভাই বানিয়ে দেব। আপনি হাত পা কেটে দিবেন? কেন, অন্য কিছু কাটার দরকার ছিল নাকি? প্রেম আবার ইনটেক জিনিসে হাত দেয়, কাটা জিনিস কেটে সময় নষ্ট করে লাভ আছে? আচ্ছা, তাহলে আমার বোধ হয় কপালটাই খারাপ। আরে থাক, ওইসব হবে কেন? জামাই 3টে বিয়ে করার আগেই তার মাথা ঠাড়া পড়ুক। নজবিল্লা। তৃষা মুখ বাঁকা করে বলে, আমি ইনটেক পেলাম না গো প্রেম ভাই, কাটা ছেঁড়া মাল কপালে জুটলো। অঙ্কুর ভাইয়ের ফুটো জাঙ্গিয়ার মতো ফুটো কপাল হয়ে গেল রে। প্রেম একটা ঢোক গেল কেবল। তার কথা ধরে তাকেই খোঁচা মারা। শালের ঘরের বউ দেখি হেব্বি ডেঞ্জারাস। বিকেলটা তখন আরও সুন্দর। তবে কি যে প্যাচে একটা গরম পড়েছে আজ। প্রেম একটু আগে গিটার নিয়ে একবার রেখে দিয়েছিল, এইবার আর রাখলো না। তৃষাকে কোলের মাঝে বসাতেই তৃষা পুনরায় জিজ্ঞেস করল, কই বললেন না তো আপনি আসলে কে? প্রেম রহস্যময় হেসে গান ধরল, অনুরাগের স্পর্শে জুড়ে তুমি কি করে বলো ভালো থাকে আমি। একবার ছুঁয়ে দেখো আমায়, আধারের গান আমি, আধারে খুঁজে ফিরে তোমায়। গান শেষে তৃষা মুগ্ধ হলো। ইস, যদি এই প্রেম নেওয়াজ সত্যিকারের আধার হতো। ওই বেটা আধার তৃষার পছন্দের সিঙ্গার। কত ইচ্ছে আছে সে কনসার্ট করলে তৃষার সামনে থেকে কনসার্ট দেখবে। শালা সব কিছুতে পানে দিলে তারিখ পিছিয়ে দিয়েছে। তাও ভালো, বর্মশাইও একই গলার স্বর, একই রকম গানের গলা, কি দারুণ গায়। আল্লাহ একে দিয়ে ওর শূন্যতা দূর করেছে। প্রেম নদীর ধারের সবুজ ঘাসের ওপর গিটারটা রেখে তৃষার কোলে মাথা রাখতে রোদ এসে তার চোখে লাগে। তৃষা প্রেমের দিকে ঝুঁকতেই সেই রোদ মিলিয়েই যায়। হঠাৎ তৃষা আকাশের দিকে তাকিয়ে প্রেমকে প্রশ্ন ছড়ে, শুনছেন প্রেম ভাই? জি, শোনার অপেক্ষায়। আমি কাছে এলে? আমার কাছে সেটা হলো পৃথিবীর সব দুঃখ গলে যাওয়া। আমি দূরে গেলে? আমার কাছে সেটা হলো দীর্ঘ শীতের রাত, যা ফুরানোর অপেক্ষায় তো চোখের পাতা এক করতে পারি না। আমার হাসি? আমার কাছে সেটা হলো ঈদের চাঁদ, যাকে দেখার জন্য দীর্ঘ 30টা রোজা আমায় অপেক্ষায় রাখে। আর আমার অভিমান? আমার কাছে সেটা হলো বৃষ্টি ভেজা জানালা, মুছে দিলে আবার ঝাপসা হয়। আমার চোখ? আমার কাছে সেটা হলো অনন্ত সমুদ্র, যতই ডুবি ততই হারিয়ে যায়, বুঝলে? আচ্ছা, আমায় ছাড়া আপনার জীবন? আমার কাছে সেটা হলো বইহীন লাইব্রেরি, শুধু তাকের পর তাক, তবে নেই সেখানে কোনো বই, নেই কোনো গল্প। এবার বলো দেখি, পাঠকের বই ছাড়া চলে? তৃষার চোখের কোণে জল। কালকে বিকেলে সিমলার সঙ্গে একবার কথা হয়েছিল, সব ঘটনা সে খুলে বলল। এই 1 মাসে প্রেমের কি হয়েছিল, তৃষাকে ছাড়া এপাশে সে কেমন ছিল, সব। ইস, কত কষ্টই না হয়েছিল। বাইক অ্যাক্সিডেন্টের থেকে বড় ব্যথা হচ্ছে একজন প্রেশনাল বাইকের পা ভেঙে ঘরে বসে থাকা, তাও বাইক রাইড ছাড়া। তৃষা নিজেও বাইক চালায়, বোঝে সব। ওই দিন তৃষা প্রেমের বাবা মাকে নিয়ে ওইসব যদি না বলতো, তবে প্রেম ওভার নেশা করতো না আর দুর্ঘটনাও ঘটতো না।
তবে অতীতে যা হওয়ার ছিল হয়েছে, এখন আর সে প্রেমকে হারাতে চায় না। কিন্তু প্রত্যুষের জীবনটা মাঝে আবার তার জন্য নষ্ট হলো। ছেলেটিকে বিয়ের আশা দিয়ে ধ্বংস করলো। ওই দিন প্রত্যুষের সঙ্গে বিয়ের পিড়িতে না বসলে অভিমানী প্রেম কি ফিরে আসতো? প্রেমকে ফিরিয়ে আনার জন্য তৃষার দ্বারা যা সম্ভব হয়েছে সে করেছে, কারণ সে জানতো একমাত্র অঙ্কুরই প্রেমের খবর জানে। তাই বিয়ের খবর অঙ্কুরের কান অবধি গেলে অবশ্যই প্রেমের কান অবধিও যাবে। আর লাইফে কিছু রিস্ক না নিলেই নয়। তবুও মাঝে মাঝে একটা কথা ভেবে ভয় হয়, যদি ওই দিন প্রেম ফিরে না আসতো তাহলে আজ সত্যিই ভাগ্যকে মেনে নিয়ে মিসেস দেওয়ান হতেই হতো তাকে। নদী চারপাশের পাহাড়ি সবুজে সূর্যের শেষ আলো মেখে আছে তার গায়ে। নদীর ঢেউগুলো সোনালি ঝিলিক তুলছে। নদীর ধারে চাকমা মেয়েগুলো ঝুঁকে ঝুঁকে হাঁড়ি পাতিল ধরছে, কারো আবার কাপড় কাচার ব্যস্ততা। তারা গান গাইতে গাইতে কাজ করছে। পাহাড়ি টান মেশানো সেই গান নদীর হাওয়ার সঙ্গে মিলেমিশে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই ফাঁকে প্রেম হেসে তৃষার দিকে তাকিয়ে বলল, এই জলটা আমায় ডাকছে রে তৃষা, একটু নামি না। তৃষা প্রথমে দ্বিধা করল, কিন্তু প্রেমের সেই ছেলে মানুষই হাসি দেখে না করতে পারল না। ঠিক আছে, তবে সাবধানে। প্রেম গায়ে থেকে শার্ট খুলতেই চাকমা মেয়েগুলো চাকমা ভাষায় তার দিকে তাকিয়ে হেসে হেসে যেন ফিসফিস করে কি বলতে লাগলো। ব্যাস, কিছুক্ষণ ধরেই প্রেমকে নিয়ে তাদের ফুসফাস চলছিল। তৃষা প্রথমে পাত্তা দেয়নি, তার স্বামীর দিকে নজর দেয়া। শালার প্রেমের বাচ্চার কি কন্যারাশি নাকি? মেয়ে মানুষ তাকে দেখলেই ঢিলে হয়ে যায়। প্রেম পানিতে নামতে যাবে তার আগেই তৃষার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত শিরশিরে অনুভূতি বয়ে গেল। অস্বস্তি, খানিকটা রাগও। সে একটু জোরে ডেকে উঠল, প্রেম প্রেম নামা লাগবে না, এদিকে আসুন বলছি, জলদি আসুন। প্রেম চমকে তাকালো। নদীর ঢেউয়ে ভেসে আসা তৃষার কণ্ঠে কেমন এক অদ্ভুত তাড়না ছিল। কি হলো? আমি তো শুধু... তৃষা এবার দৃঢ় স্বরে বলল, আমি কি বললাম শুনতে পাননি? কথা কানে ঢুকে না? বলুন তো, আমি কিন্তু ঢোকাতে জানি। আস্তাগফিরুল্লাহ, ওই শুধু পুরুষ মানুষের কাজ। মেয়ে মানুষ এমনিতেও কথা কানে শুনতে পায় না, তখন পুরুষ মানুষরা চেঁচিয়ে চেঁচিয়ে তাদের কানে কথা ঢোকায়। তাই বলছি, ওসব মেয়ে মানুষের কাজ না বউ। প্রেম আর কিছু না বলে তৃষার দিকে এগিয়ে এলো। তৃষা দ্রুত তার হাতে শার্টটা ধরিয়ে দিল। ওই মেয়েগুলোকে দেখে আপনি ইচ্ছে করেই খালি গায়ে পানিতে নামতে চাইছেন, তাই না? প্রেম তখনও মেয়েদের দিকে তাকায়নি। তৃষার কথা ধরে মেয়েগুলোর দিকে তাকাতেই বলল, আরে ওসব চিংচার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমি না তাকাতে ওরা গলে যাচ্ছে, আর তাকিয়ে মুচকে আসে দিলে খোদা জানে কি হবে। দেখো বউ, গলে যাওয়া জিনিসে প্রেম গেলে না। আমার অন্য কোনো নারীর কোনো দরকার নেই। আমার আমি বলতে তুমি আছো তো, তাতে প্রেম নেওয়া চলবে না, বরং দৌড়াবে। প্রেম তৃষার হাত ধরে গিটার নিয়ে বাইকে উঠে বসলো। বাইক ছাড়তেই তৃষা মেয়েগুলোকে পেছন ফিরে মিডল ফিঙ্গার দেখিয়ে বলল, আর কোনোদিন চাংচুংয়ের বাচ্চা তোরা আমার প্রেমের দিকে নজর দিলে তোদের মুখে গু ছুঁড়ে মারবো, শালি থার্ড ক্লাস চুলকানির মলম। প্রেম হেলমেটের নিচ থেকে হাসলো। পেছন থেকে তৃষার হাতটা টেনে বুকের কাছে এনে বলল, ধরো শক্ত করে, আর আরও কাছে এগিয়ে বসো, নইলে সোনা চালানোর মতো ফিলিংস আসে না। নীলগিরির বুক চিরে ওঠা পাহাড়গুলোর পাশে দাঁড়িয়ে রিসোর্টে। রাতের আধার নামতেই জায়গাটা যেন অন্য এক জগতেই ঢুকে যায়। চারদিক নিঝুম, শুধু দূরের ঝর্ণার ধ্বনি আর মাঝে মাঝে শো শো করে বয়ে যাওয়া পাহাড়ি হাওয়ার শব্দ। রিসোর্টের বারান্দা থেকে তাকালেই চোখে পড়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা কুয়াশা। আজ আকাশে তারার অগণিত মেলা। অন্ধকারে জোনাকি জ্বলে উঠছে আভা ছড়িয়ে। চারিপাশের গাছপালা রাতের আলো আধারিতে দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতো। কাঠের তৈরি কটেজগুলো নরম আলোয় হলুদ আভা লণ্ঠনে ঝলমল করছে। ভেতর থেকে ভেসে আসছে উষ্ণতার আবহ। দূরে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই রিসর্ট থেকে মনে হয় পুরো পৃথিবীটা থমকে গেছে। শুধু নিস্তব্ধতা আর প্রকৃতির গোপন গুঞ্জন বাজছে কানে। রাত বাড়তে থাকলে এই পাহাড়ি হাওয়া আরও শীতল হয়, শরীরে কাঁপন ধরায়, অথচ সেই কাঁপনে মন শান্ত করার মতো এক ধরনের প্রশান্তি নিয়ে আসে। রাত গাঢ় হয়েছে এখন, সেই সঙ্গে রিসর্টের চারপাশে নীরবতার চাদর আরও ঘন হয়েছে। মাঝে মাঝে দূরের পাহাড়ি পথ ধরে হেডলাইটের ক্ষীণ আলো ভেসে আসে, আবার মিলিয়ে যায় আঁকাবাঁকা আধারে। সেই ক্ষণিক আলোয় পাহাড়ের ছায়াগুলো আরও রহস্যময় হয়ে উঠছে। নীলগিরির বুক চিরে ওঠা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে প্রেম ও তৃষা। ঠিক কিছুক্ষণ আগেই শিমলা আর অঙ্কুর এসে পৌঁছেছে।
এই দুজনকে পাওয়া যায় না সহজে। সারাদিন তারা কোথায় কোথায় ঘুরে বেড়ায় কেউই জানে না। আসার পরপরই প্রেম অঙ্কুরকে সঙ্গে করে অন্যদিকে চলে গেল। সিমলাকে ফেলে রেখে গেল তৃষার কাছে। দুই বান্ধবী পাশাপাশি বসে আকাশের কালো গামছার মতো চাদরে ভরা তারাদের দেখতে ব্যস্ত। হঠাৎ সিমলা ফিসফিস করে বলল, তোর কত ভাগ্য, বাসার সবাই তোর আর প্রেম ভাইয়ের মেনে নেবে। তৃষা মৃদু হেসে মাথা নাড়ল, গলায় অনিশ্চয়তা। তোকে কে বললো ফাউল কথা? আমাকে আমার পরিবার জীবনেও বাড়িতে জায়গা দিবে না, তবে তোর পরিবারের কথা বলতে পারছি না। আচ্ছা, আসল ঘটনা কি বলতো? পালিয়ে চলে এলি কেন? বাসায় বলতেও তো পারতি অঙ্কুরকে ভালোবাসিস। আমি না হয় কাউকে পছন্দ করতাম না বিধায় পালানোর সময় কিছু বলে আসতে পারিনি। তোকে তো বলছি বাইক রাইড আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি জগন্নাথে পড়াও। আমাকে আমার ভাগ্য এখানে টেনে এনেছে, এখন এটাই আমার ঠিকানা হয়ে গিয়েছে। আসলে আমি বোধহয় কখনো প্রত্যুষ দেওয়ানকে চাইনি, সবসময় এই হাড়ে পচা হাইব্রিড করলার প্রেম নেওয়াজকেই চেয়েছি। তাই তো শেষে ঘুরে ফিরে তার প্রেমেই কেন পড়লাম। যাক বাবা, যা হয়েছে ভালো হয়েছে। তবে আমি এখনো অনেক কিছুই জানি না। প্রেমের বাবা মা কী করে মরলো? লোকটা কি আগেও আমার শক্ত মনের ছিল, নাকি পরিস্থিতি তাকে এত কঠোর হতে বাধ্য করেছে? আচ্ছা বাদ দে, তোর কথা বল। সিমলার চোখ ঝলমল করে উঠল। আমার বলার মতো কোনো কথা নেই, কেবল আমি জানি অঙ্কুশ আমাকে কতটা ভালোবাসে। জোরপূর্বক বুড়ো লোকের সঙ্গে বিয়ের হাত থেকে সে বাঁচিয়েছে আমায়, আর তার জন্যই বাড়িতে হওয়া আমার উপর মানসিক নির্যাতনের হাত থেকে আমি আজ রেহাই পেয়েছি। তো তোর না চিত্রা নামক কার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কথা বলিস না এখন? তৃষা মৃদু ভ্রুকুটি করল। কথা কি আর বলবো, বললেই তার ওই হ্যান্ডসাম স্বামীটা বলে আমি নাকি ছোট লোক। সামনাসামনি একদিন পাই বাটাকে, তখন বুঝাবো আমি তৃষা কি জিনিস। সিমলা হেসে উঠল। তুই বোঝানোর আগেই যেন সে আবার না বুঝিয়ে দেয়। আচ্ছা, নামটা জানি কি তার? তৃষা এক পদক থেমে জবাব দিল। ফরাজ এলাহি। বলতে না বলতেই হঠাৎ ফোনে একটা ভিডিও কল এলো। কলটা দেখে তৃষার মুখে খুশির সীমা রইল না। সে রিসিভ করে বলল, আরে চিত্রার কি খবর তোমার? আমারই তো ভুলেই গেছো। চিত্রা সে হেসে বলল, আসলে তেমন কিছু না, সংসার সন্তান স্বামী নিয়ে আজকাল একটু ব্যস্ত সময় কাটছে। তোমার কি অবস্থা? তৃষা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলল। শুনে চিত্রা মুচকি হাসল। আমার অবস্থা এক এক করে সব কিছু চিত্রাকে খুলে বলতে চিত্রা মুচকি হাসি দিল, বলল, তাও ভালো। প্রেমকে নিয়ে তুমি আগে থেকে পছন্দ করতে, সুখেই আছো। আমার সঙ্গে যখন ফারাজের বিয়ে হলো, হায় আল্লাহ, ওই সব দিন কি করে যে কাটিয়েছিলাম। তবে এখন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, কারণ ওইসব খারাপ দিন না দেখলেও আজকের ভালো দিনগুলো দেখতে পেতাম না। স্বামী হিসেবে ফারাজ এলাহি আমার কাছে শ্রেষ্ঠ। তোমার গল্প তো তুমি আগেই বলেছিলে, যত শুনি তত মুগ্ধ হই। তোমার গল্প কম কোথায়, স্বামী স্ত্রী দুজনেই রাইডার। আর তুমিও তো। ইস, ওইসব গল্প গোপন থাক। বলেই মুচকি হাসল চিত্রা। চেহারার লাবণ্য দিনকে দিন বেড়েই চলছে। সাদেকি তাকে তার স্বামীজান আগুন সুন্দরী বলে ডাকে। তৃষা কথা বলে রাখলো। চিত্রা জানিয়েছে ফারাজের কক্সবাজারে কি একটা দরকারি কাজ আছে। এই সপ্তাহের মধ্যে বাংলাদেশ আসবে। বউ ছাড়া ওই লোক কোথাও যায় না। অবশ্যই ইতালি থেকে গোটা পরিবার সহ আসবে, ভালোই হবে। এখান থেকে কক্সবাজার যেতে কি এমন সময় লাগবে? দেখা করতেই পারবে। কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। এই সুযোগে ফারাজ এলাহির সঙ্গে প্রেম নেওয়াজের একটা পরিচয় পর্ব হয়ে যাবে। তৃষা উঠে দাঁড়াতেই পেছন থেকে প্রেম তার কোমর জড়িয়ে ধরল। সেই হাত সরাসরি পৌঁছে গেল টি শার্ট ভেদ করে উষ্ণ কোমরের ভাঁজে। তৃষা নিজেকে ছাড়িয়ে ফিসফিস করে বলল, আরে কি করছেন? শিমলার সামনে আছে, দেখতে পাচ্ছেন না? তুমি পাশে থাকলে আমার অন্য কিছু আর দেখতে মন চায় না শোনা। উফ, চুপ করেন। শিমলার এসব দেখে লজ্জা পাচ্ছে। সরে যাবে তার আগেই তাকে অন্ধকারে টেনে বুকের সঙ্গে মিশিয়ে জড়িয়ে ধরল অঙ্কুর। গালে চুমু দিয়ে বলল, চশমা সুন্দরী, চলো রুমে চলো, ঘুম পাচ্ছে। শিমলা মুচকি হেসে বলল, ঘুম পাচ্ছে সত্যি তো? অঙ্কুর চতুর হেসে উত্তর দিল। ইস, কথা কম, ভালোবাসা বেশি জানো না। বলে সে হাত টেনে শিমলাকে রুমে নিয়ে গেল। তারা যেতেই প্রেম তৃষার ঠোঁটে জোর করে শক্ত চুমু দিয়ে বলল, এবার চলো আমরাও যাই, নাচ বংশে এগিয়ে নিয়ে যেতে হবে না?
প্রেম তৃষার চোখে একটা কাপড় বেঁধেছিল। রবি এনে সেই কাপড় খুলতে তৃষা রীতিমতো অবাক। রুমটা কি সুন্দর করে সাজানো, চারিদিক ফুলের গন্ধে মহমহ করছে। বিছানার উপর সাদা চাদর টান টান করে বিছানো হয়েছে। বিছানার চারপাশে সাদা পাতলা পর্দা, ক্যানোপি স্টাইল টানানো। ছাদের ঠিক মাঝ বরাবর ফুল দিয়ে তৈরি করা মোটা একটি আর্চ সাজানো রয়েছে। ফুলগুলোতে লাল, হলুদ, গোলাপি, সাদা রঙের মিশ্রণ। ফুলের মালা থেকে ঝুলে আছে কাচের লণ্ঠনের মতো ছোট ছোট ঝাড়বাতি। ভেতরে মোমবাতির হলুদ আলো জ্বলছে। এগুলোর নরম সোনালি আলো পুরো ঘরটিকে মায়াময় আবেশে ঢেকে দিচ্ছে। ঘরের প্রতিটি কোণে সুগন্ধি মোমবাতির আলো জ্বলছে এবং ফুলের সাজে জায়গাটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশেই একটি আরাম কেদারা, তাও মাধুরী মিশিয়ে সাজিয়ে তোলা। তৃষা অবাক হয়ে প্রেমের দিকে তাকাতেই প্রেম তাকে বলল, ওই যে জামা রাখা আছে, তৈরি হয়ে আসো, আমি অপেক্ষায়। তৃষা কিছু বলতে যাবে তার আগে প্রেম পুনরায় বলল, আজ আর কোনো কথা নেই শোনা, যাও। তৃষা কথা না বলে কাপড়ের ব্যাগটা তুলে নিল। অতঃপর পোশাক বদলে আসতেই দেখল বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে প্রেম নেওয়াজ। আলো অন্ধকারের খেলা তার অবয়বটাকে আরও রহস্যময় করে তুলল। গায়ে সাদা ফুল হাতা শার্ট, বুকের উপর নিখুঁতভাবে মানিয়ে নেয়া কালো ওয়েস্টকোট, গলায় আটসাট কালো টাই। অতীব ভদ্রলোক সুলভ সাজ, তবে তাকে দিনগুলোর থেকে আজকে অন্যরকম লাগছে। বলতে গেলে চোখ ফেরানো দেয়। এই পুরুষকে অতীব ভদ্র সাজে যে এতটা সুন্দর লাগতে পারে তা ভাবনার বাইরে ছিল। তার লম্বা সোজা গড়ন, প্রশস্ত কাঁধ আর ছিপছিপে শরীর তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাম কবজিতে ঝকমকে ঘড়ির আভিজাত্য, ডান হাতে ধরা একটি লাল গোলাপ। তৃষা আসতেই তার গাঢ় বাদামি চোখগুলো একবার তাকে উপর থেকে নিচ অবধি পরখ করল। রাতের গভীরতার মতো এক কৃষ্ণাঙ্গিনী গাও বক্ষদেশের মধুর রেখা ধরে নেমে এসেছে সুচারু সুইটহার্ট নেক লাইন। গাউনের মসৃণ কালো কাপড়টি তার লাবণ্যময় দেহলতা বেয়ে নেমে এসে এক পাশ দিয়ে উঠেছে সাহসী চেরা, যা পদযুগলের ঈষৎ ঝলক দেখিয়ে রহস্যময় আমন্ত্রণ জানাচ্ছে। তৃষার শরীরী গঠন যেন তক্ষ শিলার ভাস্কর্য, প্রতিটি ভাঁজে অপূর্ব ছন্দ। কোমর থেকে বক্ররেখা নেমে এসেছে এক সুমিতিতে, যা নজর কাড়ে। সুদীর্ঘ ঢেউ খেলানো কেশরাশি তার পিঠের উপর দিয়ে ছড়িয়ে আছে যেন কালো ঝর্ণাধারা। মুখমণ্ডল প্রেমিকের স্পর্শে আবৃত হলেও তার উজ্জ্বল ত্বক এবং সংযত দেহভঙ্গি সৌন্দর্য প্রকাশ করছে। তৃষার পরনে কালো গাউনে তার শরীরের প্রতিটি বাঁক স্পষ্ট। প্রেম ঢোক গেল তার কণ্ঠমণি উপর নিচ হতেই সে আর থমকে থাকতে পারল না। তৃষার অন্য হাতে উঁচু চোখা হিল জুতো। সে প্রেমের দিকে তাকিয়ে জুতোর দিকে ইশারা করতে প্রেম বাঁকা হেসে তাকে কাছে টেনে তার চুলে মুখ গুজে দিল। নিঃশ্বাস তার বন্ধ হয়ে আসে। এই চুলের গন্ধ তাকে মাতাল করে দেবে। উফ, কন্ট্রোল। তবে প্রেম নেওয়াজের সঙ্গে কন্ট্রোল শব্দটা যায় না। প্রেম তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল, তার সুদীর্ঘ চুল পিঠের উপর আলতোভাবে সরিয়ে দিল। প্রেমের বাহুদয় তৃষাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরেছে। প্রেমের ডান হাতটি আলতো করে তৃষার মুখ ছুঁয়ে আছে। তৃষার চোখ দুটি বন্ধ। সে প্রেমের স্পর্শে যেন সমস্ত ক্লান্তি ভুলে নিজেকে সমর্পণ করেছে। প্রেম অত্যন্ত নিচু স্বরে ফিস ফিস করল, তৃষা, তোমার প্রেমের তৃষা, তোমার ছোঁয়ার তৃষা, আমি কিন্তু এবার মরেই যাব। একটু হিসেব করে ভালোবাসুন প্রেম নেওয়াজ, এত ভালোবাসা দিলে আমি বেহায়া হয়ে যাব। যে সম্পর্কে হিসেব কষে চলে সে তো ব্যবসা, ভালোবাসা নয়। প্রেম, আমি না আপনাকে বরবাদ করতে চাই জানেন। আমি তো অলরেডি তোমার প্রেমে বরবাদ হয়ে গেছে। তৃষা মুচকি হাসল। নিজেকে ছাড়িয়ে জুতোর দিকে ইশারা করতে প্রেম তৃষার দিকে তাকালো। তৃষা তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে কপাল থেকে আঙুল নিচে নামাতে নামাতে বুকের উপর এসে থামল। বুকে একটা চুমু দিয়ে জুতো বাড়িয়ে দিতেই প্রেম চেয়ার টেনে তৃষাকে সেখানে বসিয়ে চেয়ারটা একেবারে টেনে নিজের কাছে নিয়ে আসে। তৃষা তার উড়োর উপর পা রাখতেই প্রেম সেই পায়ে চুমু দিয়ে জুতো পরিয়ে দেয়। অতপর ফিতা লাগানোর সময় প্রেমের স্পর্শ যেন বাড়ে। তৃষাকে নিজের কাছে টেনে আসার আগেই দরজায় ঠক ঠক শব্দ হয়। তৃষা ছিটকে দূরে সরে যায়। একটা লাল চেরি মুখে দিয়ে প্রেমের দিকে তাকাতেই বলল, এবারের মতো ছাড়লাম, কিন্তু একটু পর শোনো তোমায় এমন বাতাস দেব, বাতাসের ঠালা চোখে জল চলে আসবে। প্রেম চলে যেতে তৃষা দরজা লাগিয়ে দেয়। ড্রয়ার থেকে জলদি একটা পুতুল বের করলো, একটা পুরুষ পুতুল।
পুতুলের মাথায় চুলগুলো সোনালি রঙের। তৃষা সেই চুলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, এই পুতুলকে কালো রঙের চুলেই ভালো মানাবে। তো পুতুল সোনা, তোমার নতুন চুল চাই? বলেই তৃষা হাসল। অতপর প্রেমের ফোনটা টেবিলের উপর থেকে হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। প্রেমের ছবিটির দিকে তাকিয়ে গুনগুন করে গান ধরল। প্রেম রুমে এসে দেখলো তৃষা কোথাও নেই। ওদিকে তৃষাকে ডেকে শেষে ড্রয়ার খুলল, কাপড়ের ভাঁজ সরিয়ে পুতুলটা হাতে নিয়ে বলল, তৃষা, আমার উপর গেম খেলো না। তুমি যে গেমটা খেলছো ওটা আমার তৈরি করা। বলেই দরজার দিকে তাকাতেই দেখলো তৃষা সেখানে দাঁড়িয়ে। প্রেম তাকে দেখে বাঁকা হাসলো। তৃষা খেপে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে তৃষাকে কাছে টেনে প্রেম কথা বন্ধ করতে ঠোঁটে চুমু খেলো। তৃষা নিজেকে ছাড়িয়ে বলল, আমি অঙ্কুর ভাইকে নিয়ে পুতুলটা আপনার জন্য আনিয়েছি, আপনি কিনা দেখে নিলেন? ইয়ে মানে যখন ড্রয়ারে ঢোকাচ্ছিলে তখনও দেখে ফেলেছিলাম। আমার সঙ্গে গেম খেলো শোনা, আর ভাবো আমি কিছু বুঝবো না। কিন্তু এই পুতুলের চুল শোনোনি কেন? কালো হলে ভালো হতো না? সেটা আমিও ভেবেছিলাম। এক কাজ করো, চলুন। কুটিল ভঙ্গিতে বলল। প্রেম সন্দেহ ভরা স্বরে বলল। কি কাজ? তৃষা ঠাট্টা করে জবাব দিল, একটা খুন করে চুল কেটে পুতুলটার মাথায় লাগিয়ে দিই। তোমারটাই কাটে? তৃষা চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, আমারটা কেন? মনে আছে প্রত্যুষকে ধোকা দিয়ে আমার কাছে এসেছ। ভাইয়ের হয়ে শাস্তি দেবো নাকি? তো চলে যাই আপনার ভাইয়ের কাছে, দেওয়ানবাড়ির বংশ বাড়িয়ে দিয়ে আসি। প্রেম মুহূর্তেই রেগে যায়। রেগে তৃষার গলা চেপে ধরে ঠোঁটে শক্ত চুমু খেয়ে বলল, শালের ঘরে বউ আরেকবার মুখ থেকে এ কথা বের কর, জানে মেরে ফেলবো। তৃষাকে ছেড়ে দিতে সে প্রেমের থুতনি আলতো করে কাছে এনে গালে ঠোঁট ছুঁয়ে দিল। অতপর হেসে বলল, চিন্তা নেই, আমার ম্যাট লিপস্টিক আপনার গালে লাগবে না সিয়াম ভাইয়া। প্রেম মুখ ভেঙচি কেটে বলল। আজকে বীজ বপন করলে কালকে বাম্পার ফসল হবে। সে এখনো ভাইয়ে ডাকে। তৃষা জবাব দিল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম লাগাতেই প্রেম পেছন থেকে তাকে জড়িয়ে ধরল, জিজ্ঞেস করলো, আরে বাপরে, এই শোনা, পারফিউমে কি ড্রাগস মিশিয়েছ? আমার তো চোখ ঝাপসা হচ্ছে, নেশা নেশা লাগছে। তো জান গিয়ে লেবু পানি খান। তুমি আছো না, তোমার মতো একটাকে রেখে অন্য কিছু খেলে খাবারও রাগ করবে। তবে পারফিউমটা ভালো, আগেরটা তো এয়ার ফ্রেশনারের মতো লেগেছে। তবুও তো কাছে এসেছেন। ধরতে হবে বলে ধরি, এছাড়া ধরার মতো কোনো কারণ নেই। বউ গিফট দিলে একটা ভালো কিছু দাও, এই যুগে পুতুল কে দেয়? আমি, আপনি জানেন, ওটা অঙ্কুর ভাইকে দিয়ে আনিয়েছিলাম কষ্ট করে। একটা সুইচ আছে, ওটা চাপলেই ওটা চাপলে তোমার জামা কাপড় খুলে যাবে নাকি? যদি এমন কিছু হয় তাহলে নেওয়া যায়। ছি, আমি বলতে চাইছি ওই সুইচ চাপলে আপনার জন্য একটা গিফট কিনেছিলাম, ওটা ওপেন হবে। ও, সেটা খুলে বললেই তো পারো। খুলেই তো বলতে চাইলাম, কিন্তু আপনার জন্য পারলাম কই? তাহলে শাস্তি হিসেবে এবার সব খোলার দায়িত্ব আমায় দাও। মানে তোমার হৃদয়টা একটু খুলে দেখতে চাই, তা ছাড়া আর কেউ আছে নাকি? প্রেম সেই কথা শুনে পকেট থেকে লেটেস্ট আইফোন বের করে তৃষার সামনে ধরে চোখ মেরে বাঁকা হাসল। ইস, এ লোক কীভাবে খোঁচা মারল! আইফোন আছে বলে দুনিয়া কিনে নেবে নাকি? রিসোর্টটায় আজকে আলাদা করে অনুষ্ঠান আছে। তৃষা প্রেমের হাত ধরে রিসোর্টের ক্লাবে আসে। সেখানে অনেক দম্পতি আগে থেকেই ডান্স করায় মশগুল। তৃষা প্রেমের হাত ধরে সেখানে প্রবেশ করে। প্রেম তৃষার চোখে চোখ রেখে হাত বাড়িয়ে বলল, চলো ডান্স করে। তৃষা হাতে হাত রাখতেই প্রেম তাকে নিয়ে উপরের দিকে চলে যায়। ধীরে ধীরে মৃদু আলোয় ঝরে পড়া নরম সুরের সঙ্গে প্রেম আর তৃষা দুলছে। চারপাশ নিস্তব্ধ, কেবল মৃদু সঙ্গীত আর দুজনের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক আবেশ তৈরি করেছে। প্রেম তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘোরাতে ঘোরাতে কাছে টেনে নেয়। তৃষার লম্বা চুল প্রেমের গায়ে ছুঁয়ে যায়। প্রেম ফিসফিস করে তৃষার কানের কাছে মুখ এনে বলল, তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তৃষা চোখ নামিয়ে তাল মিলিয়ে বলল। প্রেম হেসে তৃষার চিবুকে হাত রাখে, আলতো করে মুখটা উপরে তোলে। বিশ্বাসের দরকার নেই, অনুভব করো। প্রেম হঠাৎ ঝুঁকিয়ে তৃষার ঠোঁটে চুমু খায়। তৃষা লজ্জায় চোখ বন্ধ করে নেয়, তবে হাত দিয়ে প্রেমের গলা জড়িয়ে ধরে। নাচ থেমে যায় না, তারা দুলতে থাকে একই ছন্দে। তৃষা মৃদু কণ্ঠে বলল। প্রেম মুচকি হেসে আবার কপালে চুমু দিয়ে বলল, না তৃষা, এটা চুরি নয়, এটা আমার অধিকার। তৃষা মৃদু হেসে চোখ মেলে, তবে তার ভেতরে রক্তিম আবেশ ছড়িয়ে পড়ে। প্রেম আবার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়, ঘূর্ণির মতো দুলিয়ে দেয়, আর মাঝে মাঝেই তার ঠোঁট ছুঁয়ে দেয় তৃষার ঠোঁট। তৃষা শ্বাসভরা কণ্ঠে বলল, থামুন প্রেম, আমি হারিয়ে যাচ্ছি। প্রেম তাকে শক্ত করে জড়িয়ে ধরল। হারিয়ে যেও না, থেকেছো আমার ভিতরে চিরকাল।
ওগো, শুনছেন? শুনছি পাখি, বলো। সবচেয়ে ছোট্ট আনন্দ? তোমার ডাকনাম উচ্চারণ করা। সবচেয়ে কঠিন প্রশ্ন? তুমি আমাকে কতটা ভালোবাসো, কারণ হিসেব মেলে না। সবচেয়ে প্রিয় রং? তোমার চোখের গভীর কালো। সবচেয়ে প্রিয় সঙ্গীত? তোমার হাসির শব্দ। প্রিয় ঠিকানা? যেখানে তুমি থাকো। সবচেয়ে সুন্দর মিথ্যে? বলি আমি ঠিক আছে, অথচ তোমার ছাড়া কিছুই ঠিক নেই। সবচেয়ে মধুর যন্ত্রণা? তোমার অভিমান ভাঙানোর চেষ্টা। সবচেয়ে দীর্ঘ যাত্রা? তোমার থেকে এক মুহূর্তে দূরে থাকা। প্রেম থমকে তৃষাকে চোখ দুটো বন্ধ করতে বলল। বাম হাতটা শক্ত করে ধরে আঙুলে হাত বোলালো। অতঃপর তৃষাকে চোখ খুলতে বলল সে। তৃষা আঙুলের দিকে চেয়ে দেখল তাতে ডায়মন্ডের একটা আংটি। তৃষা খুশিতে আত্মহারা হয়ে কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তাকে বলল, অভিনন্দন। অভিনন্দন কেন? এই যে মিসেস, তুমি এখন আমার। কাগজে কলমে নাও, কেবল সবটা জোরেই কেবল আমার আমিটার একমাত্র তুমিটা, শুধুই তুমি। ভালোবাসো আমায়, তবে জড়িয়ে ধরে তেমন করে যেমন করে 20 মাঘের শিকড় জড়িয়ে ধরে মৃত গাছের ধ্বংসাবশেষ। মিশে যাও আমার বুকের ভেতরকার অন্ধকারে, যেমন করে গোপনে মাটি টেনে নেয় মৃতদেহের সমস্ত গন্ধ আর স্মৃতি। তুমি জানো কি, তোমাকে আমি কেবল আলিঙ্গনের মতো করে কাছে চাই না, চাই তোমাকে এমনভাবে যেমন করে গাঢ় ছায়া মিশে যায় অন্ধকারের বুক চিরে, যেমন করে কবরের মাটি জড়িয়ে ধরে মৃতদেহকে, যেমন করে কাফনের কাপড় ধীরে ধীরে মাংসের গন্ধ শুষে নেয়, যেমন করে নীরবতা গ্রাস করে আকাশের শেষ সূর্যাস্তটাকে। আমি চাই তুমি আমার ভিতরের সমস্ত পচা বিষাদে মিশে যাও। তোমার সাদা রংটা আমায় কালোয় মিশে পবিত্র হয়ে যাক, রক্তের সঙ্গে হয়ে যাও আমার বেদনার লাল নদী। তাই তুমি আমাকে এতটাই জড়িয়ে ধরো যেন তোমার নিঃশ্বাস আর তোমার নিঃশ্বাসের সীমায় মুছে যায়, যেন তোমার বুকের শব্দ আর আমার হৃদয়ের ধাক্কা একাকার হয়ে যায়। আমার ভালোবাসা কোনো গোলাপ নয় প্রেয়সী, এটা রাতের বেলায় শ্মশানের আগুনের মতো টকবকে, নীরব, উষ্ণ, ধোঁয়ায় চোখ ভরা। তুমি সত্যিই প্রেমের প্রেমময় তৃষা। যদি আমাতে জড়াও, জানাই তোমাকে অভিশাপের মতোই ভয়ানক অভিনন্দন। ভালোবাসা মোবারক আমার ঘরের মালকিন। এই হৃদয়ের কাফন পরে নাও তুমি, এই শরীরের মাটি হয়ে যাও তুমি। কবুল করে নাও আমায়, তোমার উন্মাদ জনাবের ইশক। তৃষার চোখে তখন জল। প্রেম সেই অশ্রুসিক্ত নয়নে তৃষাকে জড়িয়ে ঠোঁটে চুমু দিতেই প্রেমের উন্মাদনার গতি বেড়েই চলল। সে ক্লাবে সকলের সামনে তৃষার কালো গাউনের সরু ফিতা টেনে খুলতে তৃষা এক মুহূর্তের জন্য ছিটকে তাকে থামিয়ে দিয়ে বলল, কি করছেন প্রেম? আমরা পাবলিক প্লেসে। তাহলে রুমে চলো প্লিজ। হঠাৎ পেছন থেকে অঙ্কুর এসে ডাকতেই প্রেম ক্ষিপ্ত গলায় তাকে বলল, আর বল, তোমার আসার সময় নেই? কি হয়েছে? হাব্বে প্রেম, তুমি একটু পরে প্রেম করো, আগে একটু সাইডে আয় ভাই, কথা আছে। প্রেম তৃষার চোখের দিকে তাকাতে তৃষা যাওয়ার জন্য ইশারা করলো। যাওয়ার আগে প্রেম তৃষার কপালে চুমু খেয়ে বলল, জাস্ট 2 মিনিট শোনো, আসছি আমি। তৃষা সোফায় গিয়ে বসলো। একটা মকটেল হাতে নিয়ে চুমুক দিতেই পাশে একটা পুরুষ বসলো, মুখে মাস্ক পরা, কালো রঙের একটা হুডি, তৃষার গাউনের পিঠ খোলা, পুরোটা জুড়ে চিকন কালো ফিতা। লোকটা তার পেছনের সিটে গিয়ে বসলো। একেবারে তার চোখ হাতড়ে বেড়াচ্ছে তৃষার উন্মুক্ত পিঠের উপর। হঠাৎ সামনের আয়নার দিকে তৃষার চোখ গেল। দেখতে পেল লোকটির দৃষ্টি কোথায় থমকে আছে। পরক্ষণে আয়নায় আরেকটি ছায়ামূর্তি দেখে বুকের ভেতর ছলাৎ করে উঠল। তৃষা পেছনে ঘুরতেই দেখল হুডি পরা লোকটি উঠে বিল দিয়ে চলে যাচ্ছে। তার সামনে প্রেম দাঁড়িয়ে আছে, চোখ এখনও তার তৃষার পিঠের দিকে, তার জিনিসে অন্য কারো নজর। উফ, বুকে লাগছে খুব। সঙ্গে ভেতর ফালাফালা করার মতো বিশ্রী এক ধরনের রাগ হচ্ছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল, পারল না। তৃষার হাত শক্ত করে ধরতেই সে কেঁপে উঠল। সেই প্রেম নেওয়াজের কথা মনে পড়ে যাচ্ছে, যে তার পেটে ছুরি আঘাত করেছিল, যে উন্মাদের মতো আঘাত করত এই শরীরে। শিউরে উঠে তৃষার গা। প্রেম তার হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে যেতেই তৃষা বলল, আমি বুঝতে পারিনি লোকটার নজর যে আমার পিঠের দিকে, বিশ্বাস করুন। প্রেম শুনল না। রুমে গিয়ে দরজা লাগিয়ে গা থেকে ব্লেজার খুলে মেঝে দিয়ে ফেলে দিয়ে তৃষার ঠোঁটের বুলি বন্ধ করে দিয়ে তাকে চুমু খেল। যেই পিঠে অন্যের দৃষ্টি গেছে ঝর্ণার দিকে, নিচে জল দিয়ে বারংবার ধৌত করল সেই স্থান। যতক্ষণ না মনের ক্ষোভ মিটল ঠিক ততক্ষণ ভেজা শৈলে তৃষাকে কোলে করে বিছানায় শুইয়ে নিজের ভারী শরীরটা ঝুঁকিয়ে দিল তৃষার বুকের উপর। ধীরে ধীরে তার শিকারী হাত দুটো তৃষার শরীরের প্রতিটি জাল উন্মুক্ত করে তাতে হারিয়ে গেল। স্পর্শের আকুলতা গভীর থেকে গভীরতর হলো।
তৃষার নিঃশ্বাসও সেই সঙ্গে হয়ে উঠল ভারী। তৃষার চোখের কোণে জল। প্রেম হাত টানা দিয়ে রুমের বাতি বন্ধ করে দিয়ে তৃষার চোখের জল নিজের মধ্যে শুষে নিয়ে বলল, আমি তোমায় না মেরেও কাঁদাবো শোনা। তোমার পিঠের দিকে অন্য পুরুষ তাকাবে কেন? শাস্তি তো সবই শুরু, দেখি কতক্ষণ নিতে পারো। শাস্তি যদি এমন হয় তবে আমি বারবার অপরাধ করতে প্রস্তুত। ডোন্ট মেক আ নয়েজ শালির ঘরের বউ। বলেই বাতি বন্ধ করে প্রেম তৃষার প্রেম মহিয়া হয়ে উঠল। ঘড়ির কাঁটা বলছে তখন মাঝরাত। প্রেমের বুকের উপর তৃষা শুয়ে আছে। প্রেম গভীর ঘুমে মগ্ন। তৃষার পরনে কালো একটা নাইটি। সে প্রেমের দিকে একবার তাকায়। ড্রয়ার থেকে কাপড়ের ভাঁজে রাখা ইঞ্জেকশনটা বের করে। ছোট্ট একটা শিশি থেকে এক ধরনের লিকুইড প্রোডাক্ট বের করে ইঞ্জেকশনে ঢুকিয়ে প্রেমের দিকে তাকায়। তার হাতে পুশ করে বলে, সরি, আমার হাতে কোনো উপায় নেই। কাজ শেষ করে তৃষা ড্রেসিংয়ে যায়। খোলামেলা নাইটির উপর একটা কালো হুডি পরে রুমের দরজা খুলে বাইরে চলে যায়। যেতে নিয়ে একবার ফিরে আসে, তখন ড্রয়ারের উপর পুতুলটি রেখেছিল। ওটার দিকে দৃষ্টি যায় তার। কি একটা ভেবে পুতুলটার সঙ্গে করে নিয়ে নেয়। যাওয়ার সময় একবার পেছন ফিরে প্রেমের দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে চলে যায়। শিমলার গরম লাগছে, ঘুমিয়েছিল, তবে হঠাৎ করেই মনে হলো স্বামীর উষ্ণতা থেকে সে বঞ্চিত হচ্ছে। তাকাতে ইচ্ছে করছে না, তাকালেই ঘুম হালকা হয়ে যায়। তবুও সে পাশ ফিরল। বিছানার বাবা সাঁতরে কিছুটা অবাক হয়ে পাশের টেবিল থেকে চশমা নিয়ে বাতি জ্বালিয়ে দেখল অঙ্কুর পাশে নেই। শিমলা উঠিয়ে বাথরুমে গেল। বারান্দায় খুঁজল, অঙ্কুর কোথাও নেই। এই রাতের বেলা কোথায় যেতে পারে? তার চোখে জল চলে এলো। ফোন করল অঙ্কুরকে, সে ধরল না। শেষে বিছানায় ধপাস করে বসে পড়ল শিমলা। বিড়বিড় করে কাঁপা কাঁপা গলায় আওড়ালো, আর কত অঙ্কুশ, আজকের রাতে আবারও? অন্ধকার রুম। রুমের চারপাশ ফুল দিয়ে সাজানো। অদ্ভুত সুন্দর একটা সুগন্ধ বাতাসে ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ি রিসোর্টের জানালা দিয়ে কি সুন্দর বাতাস আসে। বাইরে বাতাস আর বৃষ্টি একসঙ্গে। কালো হুডি পরা লোকটি বাথটবের জলে বড় বড় বরফের টুকরো ছেড়ে দিল। এই তীব্র ঠান্ডায় নগ্ন হলো, তারপর নেমে পড়ল বরফ জলে। রক্ত চাই তার। রক্ত জলে স্নান না করলে ঘুম আসে না তার। সে পাশে রাখা ছুরিটা হাতে নিতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা নারীর কণ্ঠ তাকে থমকে দেয়। লোকটি সেই নারীকে দেখে এক মুহূর্তে খুশি হয়ে যায়। নারীর পরনে কালো নাইটি। লোকটি তাকে দেখে বলল, অবশেষে এলে তুমি। তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করে থাকি। সব সময় কি আমার এভাবে তোমার কাছে আসা সম্ভব? তুমি না ফিরলে কিন্তু আমি একের পর এক খুন করেই যাব। কাউকে বেঁচে থাকতে দিব না। কারণ আমি খুন না করলে তুমি আসো না, আসো না আমার কাছে। মেয়েটি শরীর থেকে কালো রঙা নাইটি খুলে ফেলল। নগ্ন শরীরে পুরুষের সামনে দাঁড়াতেই তার চোখ থমকে গেল। লোকটি আর কথা বাড়ালো না। হাত বাড়িয়ে দিতেই মেয়েটি জলে নেমে গেল। অতঃপর লোকটিকে বলল, তোমার রক্ত চাই? চাই তো। মেয়েটি লোকটির হাত থেকে ছুরি হাতে নিয়ে চোখে চোখ রেখে নিজের হাতের ওপর ধরে টান দিতেই ফ্যার ফ্যার করে রক্ত গড়িয়ে পড়ে জলে। লোকটি সেই রক্তের দিকে তাকাতেই তার চোখ চকচক করে ওঠে। সে জিহ্বা দিয়ে লেহন করে সেই রক্ত। মনে হচ্ছে অমৃত মুখে দিয়েছে। মেয়েটি মুচকি হেসে লোকটির দিকে তাকায়, তারপর আবদার করে, আজকে যেই মেয়েটাকে মেরেছো তার চুলগুলো দিও তো। আমার নতুন পুতুলটির চুলগুলো একটুও ভালো লাগেনি। আর শুনো, আজকে বিরিয়ানি রান্না করবে। কিসের বিরিয়ানি? মানুষের মাংসের। যাকে আজ মেরেছো তার মাংসের পিসগুলো বড় বড় করবে, কিন্তু বিরিয়ানি না খেলে আজ ফিরছি না। তবে অবশ্যই ফজরের আজানের আগেই সব শেষ করবে। আমায় তো আবার ফিরতে হবে। ইস, তুমি যেও না। তোমার স্বামীর থেকেও তো বেশি ভালোবাসি আমি। আমিও তো, তবে যেতে যে আমায় হবেই আজকে। কিন্তু তুমি রান্না করবে, বুঝলে? যা মর্জি আপনার। বলেই লোকটি মেয়েটির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রাত আরও গভীর হলো। সঙ্গে গভীর হলো দুটো উন্মাদ শিকারীর উত্তাল উন্মাদনা। ফজরের আজান পড়ছে তখন চারদিকে। অঙ্কুর বাইকটা রেখে রুম নাম্বার 222-এ প্রবেশ করে। পরনে কালো হুড়িটা ভিজে একাকার। শেষে রিসর্টের লন্ড্রিতে ওটা দিয়ে রুমে চলে আসে। এসে দেখতে পায় তার স্ত্রী ঘুমিয়ে আছে। অঙ্কুর শিমলার পাশেই শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল। অনেক ঘুম পাচ্ছে তার। এবার ঘুমোতে হবেই। কাজ তো অনেক করলো আজকে। সকাল হয়েছে সেই কখন। প্রেম ঘুমের মধ্যে নড়াচড়া খুব কম করে। হাত নাড়াতে গিয়ে গেল ঘুমটা ভেঙে।
ইস, চোখে এত ঘুম কোথা থেকে আসে? তবুও চোখ মেলার চেষ্টা করলো, হাতের দিকে তাকালো একবার। উফ, চাকা হয়ে গেছে। হঠাৎ করে তার বুকে জড়িয়ে থাকা তৃষার দিকে চোখ গেল তার। ইস, আজ তো মায়াই মেয়ে, দেখলেই আদর করতে মন যায়। প্রেম তৃষার চুলে হাত বুলিয়ে দিল, দেখলো চুল ভেজা, কিন্তু চুল ভিজলো কি করে? হয়তো রাতে যে গোসল করিয়ে দিয়েছিল সেজন্য হয়তো। তবে সারা রাতে তো শুকিয়ে যাওয়ার কথা। সে তৃষার কপালে চুমু দিতে তৃষা নড়ে চড়ে উঠল, চোখ ফেলতেই প্রেম তাকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলল। আমি তোমায় অনেক ভালোবাসি তৃষা, অনেক বেশি। তৃষাও শক্ত করে জড়িয়ে নিল প্রেমকে, তবে তার চোখ প্রেমের পেছনে রাখা ড্রয়ারের ওপর রাখা পুতুলটির দিকে। ওটার চুল এখন কালো। সে ওদিকে দৃষ্টি নিক্ষেপ করলো, বাঁকা হেসে মৃদু কণ্ঠে জবাব দিল। আমিও আপনাকে অনেক ভালোবাসি প্রেম। হেতিজা দুপুরে ভাতের থালা ছুঁয়েও দেখেনি, বুকের ভেতরটা যেন কাটার বন। প্রেমা পাশে বসতেই তার চোখের জল আর্তনাদের মতো ফেটে বেরিয়ে এলো। একটা শুকনো নদীর বুকে হঠাৎ জলোচ্ছ্বাস। প্রেমা মাকে বুকে টেনে নিল, হয়তো এই বুকেই মা আশ্রয় পাবে। তৃষার চলে যাওয়ার পর থেকে প্রত্যুষ রাতে বাসায় ফিরে না, দিনেও কোথায় খায় কি করে খোদা ছাড়া কেউ জানেন না। যে ছেলেটা একসময় সবার গর্ব ছিল, সেই ছেলেটির জীবন এখন হেতিজার চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মায়ের বুকটা হাহাকার করে ওঠে, কেবল কান্নাই আসে। কেন যে ওই মেয়েটিকে ভালোবেসেছিল? এ ভালোবাসা তো জীবনটাকেই গিলে খাচ্ছে, ধ্বংস করে নিঃশেষ করে দিচ্ছে। প্রেমা, একবার কল কর তো তোর ভাইকে। হেতিজার গলা শুকনো কাপা। প্রেমা তাই করল, কিন্তু কল যেতেই স্ক্রিনে সেই একই দৃশ্য, ফোন বন্ধ। আজকাল যেন রিং হওয়ার থেকেও বন্ধ থাকার দৃশ্যটাই পরিচিত হয়ে গেছে। হেতিজার চোখে নিদারুণ ক্লান্তি। এই বাড়ির প্রতিটি জীবনের আলো কি এভাবেই নিভে যাবে? আল্লাহ, এই অভিশপ্ত পরিণতি থেকে কবে মুক্তি মিলবে? রিসর্ট থেকে ফিরে আজ অদ্ভুত নিস্তব্ধতা নেমেছে ঘর জুড়ে। দুপুরের রোদে বাড়িটা যেন তন্দ্রাচ্ছন্ন, জানালার পর্দার আলো ছায়ায় খেলা থেমে গেছে। প্রেম আর তৃষা দুজনেই ক্লান্ত, কিন্তু ক্লান্তিও এক রোমাঞ্চ আছে, যা শরীরের প্রতিটি শিরা টেনে রাখে কোনো এক অজানা টানের ভেতর। তৃষা বই পড়তে পড়তে ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে পড়ে। নিস্তব্ধ ঘরে শুধু ঘড়ির কাঁটার শব্দ, আর দূরে কিচেন থেকে ভেসে আসে ছুরির সঙ্গে কাঠের টেবিলের ঘষা টানা। হঠাৎ ঘুম ভেঙে যায় তৃষার। চোখের পাতার ফাঁক দিয়ে কিচেনের দিকে তাকাতেই সে মুহূর্তটা থমকে যায়। ওপেন কিচেনের আলোয় দাঁড়িয়ে আছে এক পুরুষ, কালো রঙের ট্রাউজার আর শরীরের উপরে অন্ধকারের মতো দৃঢ় ছায়া। তার পিঠটা এতটাই চওড়া যে আলোর রেখাটাও সেখানে ভেঙে গেছে। তৃষা স্থির হয়ে তাকিয়ে আছে। এই দৃশ্য যেন কোনো মানুষের নয়, বরং এক অনিবার্য মায়ার মতো, যা তাকিয়ে থাকতে বাধ্য করে। ঘুম ভাঙার পর এমন দৃশ্য কজন নারীর কপালে জড়ে? তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে আসে। পুরুষটি এখনও পেছন ফিরে তাকায়নি, তবুও তার উপস্থিতি ঘরের প্রতিটি কোণে গায়ে গায়ে লেগে আছে, এক ধরনের অজানা উষ্ণতা হয়ে। তৃষার মনে হয় এই মানুষটা যদি এখন ঘুরে তাকায়, তাহলে সে হয়তো নিজের সমস্ত ঘুম, সমস্ত নিঃশ্বাস হারিয়ে ফেলবে। সে চোখের ভেতর। সে উঠে যায়, এক পা দু পা করে কিচেনে গিয়ে পেছন থেকে উঠে জড়িয়ে ধরে প্রেমকে, পিঠে চুমু খেয়ে বলে, আপনাকে অসীম ভালোবাসি, আমি ভালোবাসি। প্রেম পেছনে ঘুরে তৃষার নাকে নাক ঘষে ঠোঁটে ঠোঁট বুলিয়ে বলল। আমিও মিসেস নেওয়াজ, আপনাকে অসীম ভালোবাসি। কি রান্না করছেন? তৃষা জিজ্ঞেস করলো। প্রেম তাকে বুকে জড়িয়ে ধরে বলল, সব আপনার পছন্দের খাবার, আপনি এগুলো খাবেন আর আমি। পুরোটা বলার আগে তৃষা প্রেমের ঠোঁটে আঙুল ছুঁয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, ইস। প্রেম আঙুল সরিয়ে নিয়ে বলল, এমনভাবে থামতে বললে কেন? জানি এমনভাবে থামতে বললে কেন জানি আমার আরো বেশি করে শব্দ করতে ইচ্ছে করে। তৃষা হাসলো, তারপর বলল, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, জলদি খাবার দেন, খাই আগে। ইঁদুর দৌড়াচ্ছে? তাহলে তো ইঁদুর মারার বিষ খেতে হবে আপনাকে, মিসেস নেওয়াজ। আপনার মুখের যেই কথা, আর বিষ খাওয়ার দরকার নেই। শালি মিঠা কথা তোমার দরবারে সয় না, তোমার ডিম থেরাপি দেওয়া লাগবে, নট প্রেম থেরাপি। পাহাড়ি পথটা বিকেলের আলোয় ধীরে ধীরে গলে যাচ্ছে। গাছের পাতার ফাঁক দিয়ে ছিটকে আসা রোদ ঝিকিমিকি করছে মাটিতে, যেন কেউ সোনার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। আজকে সারাদিন আদিবাসী গ্রামে ঘুরবে তারা, রাতে ক্যাম্পফায়ার করবে। প্রেম আর তৃষা পাথরের সরু পথ ধরে এগোচ্ছে, বাতাসে নরম একটা ঠান্ডা ছোঁয়া, মাটির সোদা ঘ্রাণে মন ভরে যাচ্ছে। কোথাও কাছে হয়তো কারো উঠোনে চাল শুকোচ্ছে,
আর তার পাশেই পাথর ঘেঁষে বসে আদিবাসী কিছু লোক গান গাইছে, বাঁশি বাজাচ্ছে। সেই সুর নেমে এসেছে পাহাড়ের বুক থেকে, মাটির ভেতর দিয়ে সোজা হৃদয়ে গিয়ে লাগে। তৃষা হাঁটা থামিয়ে চারপাশে তাকায়, তার চোখে অনিবার্জনীয় বিস্ময়। পাহাড়ের পেছনে লুকোচুরি খেলছে সূর্য, আকাশে কমলা আর গোলাপি রঙের মিশেল। দূরে ধোঁয়া উঠছে রান্নাগুলো থেকে, তার সঙ্গে মিশে আছে পোড়া কাঠ আর পড়তে থাকা পাট পাতার গন্ধ। তৃষা নরম স্বরে প্রেমকে বলল, সব যেন সবজের মতো লাগছে প্রেম। এরা কত সরল অথচ কত রঙিন জানেন। এদের মুখে কোনো ক্লান্তি নেই, মনে হয় প্রকৃতি নিজেই হাসছে ওদের সঙ্গে। প্রেম থেমে গিয়ে একটু তাকালো তার দিকে। তৃষার চুলের পাশে সূর্যের আলো লেগে ঝলমল করছে, তার চোখে পাহাড়ের প্রতিফলন। প্রেম মৃদু হেসে বলল, দুই চোখে শহরের মধ্যে ধোঁয়া নেই, আছে কেবল আলো, আর সেই আলোয় তুমি আলাদা করে ঝলমল করছো আজ। তৃষা কিছু বলতে পারল না, শুধু চুপ করে তাকিয়ে রইল দূরের পাহাড়ের দিকে। বাতাসে দুলছে তার চুল, তার কানে বাজছে ঢোলের সুর। ঠিক তখনই একদল বাজা ছুটে এলো, তাদের হাতে ছোট ছোট ফুলের তোড়া আর রঙিন পাথর দিয়ে বানানো ব্রেসলেট। তারা হাসতে হাসতে তৃষার সামনে থামলো। একটা মেয়ে এগিয়ে এসে তৃষার কবজিতে পরিয়ে দিল লালচে পাথরের মালা, আরেকটা ছেলে ফুলের মালা গলায় পরিয়ে দিল প্রেমের। তৃষা প্রেমের দিকে তাকাতেই সে বলল, হঠাৎ গ্রামের কিছু পাহাড়ি মুরব্বীরা ধীরে ধীরে এগিয়ে এলেন, তাদের গলায় পাটের চাদর। একজন বলে উঠলেন, আজ তোমরা অতিথি, আর অতিথি হচ্ছে ঈশ্বরের অন্য রূপ। আমাদের গ্রাম আমাদের কাছে সব কিছু। এই গ্রামে সূর্য ডুবে, কিন্তু ভালোবাসা কখনো ডুবে না। তৃষা মৃদু গলায় বলল, প্রেম, মনে হচ্ছে আমি যেন আমার নিজের ঘরেই ফিরে এসেছি। প্রেম তার হাতটা ধরল। হয়তো ভালোবাসা মানে এমন এক জায়গা যেখানে অপরিচিত ওরাও আপন হয়েছে, যেখানে প্রতিটা বাতাসে তোমার নামের মিষ্টি প্রতিধ্বনি শোনা যায়, তাই না? তৃষা কিছুক্ষণ নীরব থাকলো, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো সূর্যটা কেমন থেমে গেছে আমাদের জন্য। প্রেম হেসে বলল, হয়তো সেও দেখছে আজ শহরের দুই মানুষ মিশে যাচ্ছে পাহাড়ের মাটির সঙ্গে। দুজনেই এগিয়ে চলো গ্রামের ভেতর। যাওয়ার সময় তৃষা বলল, আপনি যেই মানুষ, এখানে অসম্মতি করবে না কিন্তু। প্রেম মুখ বাঁকিয়ে বলল, দেখা যাক শালের ঘরের বউ। গ্রামের ভেতর ঢুকতেই কিছু মেয়েরা এসে তৃষা আর প্রেমকে আদিবাসীদের পোশাক দিল। তৃষা তো সেই পোশাক পরার জন্য মহা আগ্রহী, তবে প্রেম নাড়িয়ে চাড়িয়ে দেখলো একবার, তারপর তৃষার কানের সামনে ফিস ফিস করে বলল, এই শোনা, তুই চাইলে আমি পোশাক ছাড়াই থাকতে পারবো। দেখবে এই পাহাড়ের থেকে সুন্দরের প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে ওদের মুগ্ধ করে দেব। প্রেমের বাচ্চা চুপ থাক। শালের ঘরের বউ, তুই চুপ থাক। বলেই চুল ঠিক করে প্রেম সামনের মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, এই গার্লস, আমি সব চাংচুং ড্রেস পরতে পারি না, সাহায্য করলে প্রাকৃতিক দৃশ্য দেখাবো। মেয়েগুলো সেই কথা বুঝলো কিনা কে জানে। তার আগেই তৃষা তার পায়ের উপর পাড়া দিয়ে বলল, দেন আমি সাহায্য করি। প্রেমের পোশাকটি হচ্ছে লালচে রঙের লুঙ্গি, সঙ্গে কাপড়ের শার্ট, আর তৃষারটি হচ্ছে অপূর্ব বেগুনি, হলুদ আর সবুজ রঙের বুনো হ্যান্ডলুম জামা, যার কাঁধে ঝুলছে নরম শাড়ির মতো এক টুকরো কাপড়। সেই কাপড়ের সূক্ষ্ম নকশা, ফুল, পাখি আর জলের ঢেউয়ের মতো নকশা, যেন প্রকৃতিরই অনুবাদ। তৃষা পোশাকটি পরে বের হতেই বাতাস যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো তার গায়ে পড়তেই সে যেন গ্রামীণ রঙে মিশে গেল একেবারে। চুলের পাশে ছোট্ট ফুল গুজে সে হাসল। এরা কত সুন্দর করে বুনে, প্রতিটা সুতোয় যেন একটা গল্প লুকিয়ে আছে। প্রেম তাকিয়ে রইল নীরবতায়, তারপর মৃদু হেসে বলল, এই বউ, বলবো না তোমাকে সুন্দরী লাগছে, বাট গড প্রমিস হেব্বি বাসর পাচ্ছে আমার, একটু চিপা আসো না প্লিজ। তৃষা চারপাশে তাকিয়ে প্রেমকে চোখ রাঙায়। উফ, এই লোকটাও না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে গ্রামের কেন্দ্রস্থলে জ্বলতে শুরু করলো অগ্নিকুণ্ড, একটা বড় হারিয়ে যাওয়া আচিরের মতো, যা ধুলোকে উড়িয়ে দিয়ে উষ্ণ আলো ছড়িয়ে দিচ্ছে। বাঁশের ভেতর ভরা ভাত ফুপে ফুপে ধোঁয়া উঠছে আকাশে। মাটির হাঁড়িতে সাজানো খাবারগুলো, বাঁশের মধ্যে রান্না করা মাংস, ঝকঝকে সবজি, ধোয়া ওঠা বুনো মুরগির ঝোল, ঝিঝির কাঁকড়া সবই আছে, সঙ্গে সিদ্ধ সবজি, শীতল দিয়ে মরিচ ভর্তা নিয়ে কি নেই তাতে। আর বাঁশপাতার মোড়া মিষ্টি পিঠা, তার কোনো তুলনা নেই। খাবার শেষে সবাই আগুনের চারপাশে গোল করে বসল। আগুনের ফটকার শব্দ কানে গম্ভীর তালা বেঁধে দিচ্ছিল। বৃদ্ধ একটা লোক মাঝে বসা, সেই লোকটি সরে সরে বলতে শুরু করলো,
পাহাড়ের আত্মা, নদীর রানী আর হারিয়ে যাওয়া প্রেমের কাহিনী। তৃষা প্রেমের কাঁধে মাথা রেখে সেই গল্প শুনতে ব্যস্ত। মাঝে মাঝে সে চুপচাপ হেসে উঠছে। গল্পের কাতারে মুখ চেপে ধরত। গল্পগুলো ভীতিকর ছিল না, বরং তারা ছিল বিশ্বাস উদযাপন। সেই বিশ্বাস যে মানুষকে জোড়া লাগায় প্রকৃতির সঙ্গে। গল্পের এক মুহূর্তে প্রেম বলল। এদের গল্পে কোনো ভয় নেই, শুধু বিশ্বাস। তৃষা ধীরে করে বলে উঠল। হয়তো এই বিশ্বাসটাই ভালোবাসার প্রথম পাঠ। তাহলে বাসায় চলো, জলদি তোমায় ভালোবাসার দ্বিতীয় পাঠের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃষা প্রেমের চুলে হাত বুলিয়ে দিল, অতপর বলল। আমার না প্রেম, বিরিয়ানি খেতে মন চাইছে। মাত্র না তুই মেয়ে নাতের মতো গিলল, এত খাবার যায় কই? তোমার নানির চুপ, কোথায় সই করতে হয়? আজকে যাই একবার বাসায়, তখন বোঝাবো। এই যে হুম। বিরিয়ানি খাবো, তেহারি নাকি কাছে? মানুষের মাংসের। আবার মাংস কেটে দিই, বিরিয়ানি করে খাও। বউর ক্রেভিংস বলে কথা, না করে কেমন করে? আরে মজা করছি। আই নো। বাসে কখন যাব? বাসায় তো যাচ্ছি না বউ, আজকে জঙ্গলে রাত কাটাবো। কি? আরে হ্যাঁ, তুমি বিদায় নিয়ে বাইকের কাছে যাও, অঙ্কুর সব ব্যবস্থা করে রেখেছে। তৃষা ঘড়ির দিকে তাকালো। তাকে চিন্তিত মনে হলো। কিছুক্ষণ চুপ থেকে উঠে গিয়ে সকলের থেকে বিদায় নিল সে। তারপর চেপে বসলো প্রেমের বাইকে। তার বাইকটা আজকে সে সঙ্গে করে নিয়ে আসেনি। বরের বাইকে না বসলে মজা লাগে না। পেছন থেকে বরটাকে চেপে না ধরলে শান্তি লাগে না, কেমন কেমন জানি ফাঁকা লাগে। তার চেয়ে মজা লাগে পেছনে বসে বসে স্বামীকে বিরক্ত করতে। প্রেম পাহাড়ি পথে বাইক চালায় ভালোই স্পিডে। হঠাৎ প্রেম হেলমেটের নিচ থেকে বলল। এই শালের ঘরে বউ দূরত্ব বজায় রাখ, এত কাছাকাছি করিস না বাল। যখন বাইক থামিয়ে জঙ্গলে নিয়ে যাও তখন বুঝবি। তৃষা মুখ ভেঙচি দিয়ে হাসলো, তারপর বলল। শখ কত? রাত একেবারে নিস্তব্ধ। পৃথিবী ঘুমিয়ে পড়েছে জঙ্গলের কোরে। গাছের মাথায় কুয়াশা, পাতা থেকে টুকটো শিশির ঝরছে। দূরে কোথাও ঝিঝির একটানা ডাক। সেই নিস্তব্ধতার মাঝখানে চলছে একটা অগ্নিকুণ্ড। জঙ্গলের বুক ফুঁড়ে উঠে আসা আগুনের লাল শিখাগুলো কাঁপছে বাতাসের সঙ্গে। তৃষা হাঁটু মুড়ে বসে আছে আগুনের পাশে, উলের শালটা জড়িয়ে। তার মুখে আলো আর ছায়ার খেলা। এক মুহূর্তে লাল, পরের মুহূর্তে ছায়াময়। পাশে বসে আছে প্রেম। প্রেমের হাতে ধোয়া ওঠা কফির মগ ঠান্ডা লাগছে। প্রেম জিজ্ঞেস করতেই তৃষা এক চিলতে হাসে, চোখ তুলে তাকায় না। প্রেম হেসে ওঠে। এক মুহূর্ত পর উঠে তৃষার গলায় শালটা একটু শক্ত করে জড়িয়ে দেয়। তার হাত ছুঁয়ে যায় তৃষার গাল। হালকা কাঁপুনি খেলে যায় তৃষার শরীরে। আগুনের আলোয় দুজনের ছায়া এক হয়ে যায়। তৃষা তাকিয়ে থাকে আগুনের দিকে, বলে। জানো প্রেম, এই আগুনটা যেন আমাদের মতো একটু কাছে গেলেই পড়িয়ে দেয়, আর দূরে গেলেই নিভে যায়। প্রেম মৃদু হেসে তার আঙুল ধরে বলে। তাহলে ঠিক মাঝখানে থাকে, যেখানে জ্বালা নিভে যাওয়া দুটি আমাদের। একটা শুকনো ডাল আগুনে পড়তেই হঠাৎ ছিটকে ওঠে স্ফুলিঙ্গ। তৃষা চমকে প্রেমের বুকে হেলে পড়ে। প্রেম এক হাত দিয়ে তাকে আঁকড়ে রাখে, আরেক হাতে তৃষার কপালের উপর চুল সরিয়ে দেয়। তাদের নিঃশ্বাস মিশে যায় ঠান্ডা বাতাসে। এক মুহূর্তের জন্য জঙ্গলটা নিঃশব্দ হয়ে যায়। উপরে তাকিয়ে দেখা যায় আকাশ জোড়া তারার ভিড়। প্রেম বলে। এই তারাগুলোর মতোই থাকবো আমরা তৃষা, যতই দূর হই না কেন, এক আকাশের নিচে। তৃষা তার কাঁধে মাথা রাখল। তৃষা তাকায় আগুনের দিকে, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। আগুনটা দেখুন প্রেম, কত সহজে জ্বলে ওঠে, কিন্তু কেউ জানে না কতটা কষ্টে জ্বলতে থাকে। প্রেম তাকিয়ে থাকে তার মুখের দিকে। আগুনের শিখা কাঁপে, আর তার আলোয় তৃষার চোখে ধরা পড়ে অচিন এক গভীরতা। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে তৃষার শালের কিনারা টেনে নেয় নিজের দিকে। তাহলে আমাকে জ্বলে থাকতে হবে যতক্ষণ না তুমি নিভে যাও। তৃষা নিঃশ্বাস ফেলে। আপনি পূর্বেন প্রেম, আমি ছাই হয়ে যাব। তবুও থাকবে তোমার মাঝে। তবে একটা কথা কি জানেন, ভালোবাসা আগুন নয়, তবুও পড়িয়ে দেয়। প্রেম জবাব দিল না। এই মেয়ে কি নাকি কি বলছে, নিজেই ভালো জানে কি হয়েছে। সে হঠাৎ তৃষাকে নিজের দিকে তাকাতে বলল। তৃষা তাকাতেই প্রেম বলল। তোমার চোখে। তৃষা নিজের চোখে হাত দিল, অতঃপর বলল। আমার চোখে? আমার চোখে কি? প্রেম হেসে তৃষাকে বুকে জড়িয়ে দিল। তারপর তৃষাকে আকাশের দিকে তাকাতে বলে গান ধরল। তোমার চোখে আকাশ আমার জাদু জানে পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তৃষা লজ্জা পেল, বলল। ইস, আপনিও না প্রেম নেওয়াজ।
বৃষ্টি শুরু হলো হঠাৎই। জঙ্গলের গন্ধে ভিজে গেল চারদিক। আগুনের শিখাগুলো একে একে নিভে যেতে লাগলো, আর আকাশ থেকে নামলো ঝর্ণার মতো টুপটাপ শব্দ। তৃষা ভিজে চুল সরিয়ে চোখ তুলে তাকালো প্রেমের দিকে। চলুন টেন্টে যাই, ঠান্ডা লাগবে। প্রেম মাথা নাড়িয়ে তার হাত ধরল। দুজন দৌড়ে গেল আগুনের পাশে রাখা ছোট্ট ট্রেনটার দিকে। ভেতরে ঢুকতেই বাইরের পৃথিবীটা একেবারে থেমে গেল। শুধু বৃষ্টির শব্দ, ক্যানভাসের উপর টুপটাপ পড়ছে। একটা লণ্ঠন জ্বলছে ভেতরে, নরম কমলা আলোয় ট্রেনটা সোনালি হয়ে উঠেছে। তৃষা কাঁধ থেকে শাল নামিয়ে রাখলো পাশে। চুলের ডগা থেকে পানি গড়িয়ে পড়ছে গালে। প্রেম আস্তে করে বলল, তুমি পুরো ভিজে গেছো। তৃষা ঠোঁট কামড়ে হাসল। আপনিও তো কম ভেজেননি। প্রেম তার দিকে এগিয়ে আসে, আলোটা দুলে ওঠে হাওয়ায়, আর তাদের ছায়া ট্রেনের দেয়ালে মিশে যায় একে অপরের সাথে। এক মুহূর্ত দুজনের চোখে চোখ হয়। বাইরে বজ্রপাতের আলো এসে ঝলকে যায়, আবার অন্ধকার। প্রেম তৃষার মুখের কাছাকাছি এসে থেমে যায়, ফিসফিস করে। এই বৃষ্টি, এই রাত যেন থেমে না যায় শোনা। তৃষা চোখ নামিয়ে বলে, থামলে কি হবে? দেখতে চাও কি হবে? দেখান। আরে বউ, তুমি চেয়েছো না, না দেখিয়ে থাকি কি করে? প্রেম গা থেকে শার্ট খুলে ফেলে দিল। তৃষা তখনও নিচের দিকে তাকিয়ে আছে, লজ্জা করছে ভীষণ। প্রেম তৃষাকে নিজের দিকে তাকিয়ে হাসকি স্বরে বলল, তোমার জামা ভিজে গেছে, মে আই হেল্প ইউ? তৃষা তখনও জবাব দিল না। প্রেম বাঁকা হেসে নিজের হাত বাড়িয়ে দিল। দুজনের মধ্যকার উষ্ণ দূরত্ব কমে আসতেই প্রেম হাসল। তৃষার দেহের রহস্যময় জাল খুলতে খুলতে গিয়ে উঠল, तू ही मेरा शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है, तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा। वो 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 মধ্যরাত তখন। তৃষার পানির তৃষ্ণায় ঘুম ভাঙতেই সে উঠে বসল। প্রেমকে ডেকে তুলতে প্রেম উঠে বসে জিজ্ঞেস করল, কি হচ্ছে সোনা? খারাপ স্বপ্ন দেখেছ? না। তাহলে? একটু আগে তৃষ্ণা পেয়েছিল, তবে এখন তো ক্ষুধা ক্ষুধাও লাগছে। প্রেম টেন্টের মধ্যে খাবার খুঁজে দেখলো, বলল, সব খেয়ে ফেলেছ? আরে বউ, সমস্যা নেই, তুমি খাবে না তো আর কে খাবে? যত খেতে হয় খাবে, 14 গোষ্ঠীর নাম ডুবিয়ে খাবে। বলেই প্রেম হাসল। প্রেম, আরে সরি সোনা, বাই দ্য ওয়ে আমারও কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। বলে সে চুমু খেলো তৃষাকে। এত আরামের ঘুম বিসর্জন দিয়ে বলল, বউয়ের জন্য ঘুম কেন, জীবনটা বাজে লাগাতে পারি। বলে সে ট্রেন খুলতেই তৃষা থামিয়ে দিয়ে বলল, এইভাবে যাবেন? সম্পদ থাকুন। বলে শার্টটা প্রেমের মুখে ছুঁড়ে মারল। প্রেম শার্টটা নিয়ে বলল, শালার কপাল, পিচ্ছি মেয়ে যে কিনা আমায় দেখলে ভয়ে মধ্যে দিত, সে এখন মাঝরাতে আমার শখের ঘুম ভাঙিয়ে নিজের খাবার আনাচ্ছে। বলেই বাইরে গেল সে। বাইক স্টার্ট দিতেই তৃষা হেলমেট পরে তার পেছনে বসে পড়ল। দুজনে রাইড করে অনেক দূর চলে এলো। মাঝে প্রেমকে পেছনে বসিয়ে কিছুক্ষণ তৃষা নিজে রাইড করে, কিন্তু বেশিক্ষণ করতে পারল কই। এই লোক যা মানুষ, তার আবার পেছন থেকে খোঁচানোর স্বভাব। সামনের দিকে দুটো রাস্তা চলে গেছে, একটা সদরের দিকে। প্রেম অন্যটা দিয়ে যেতে নিলে তৃষা বাধা দিল, বলল সদরে দিয়ে যান, ওখানে ভালো ভালো দোকান আছে। প্রেমের মন সায় দিচ্ছিল না, খাবারের জিনিসই তো, কাছ থেকে নিলেই হতো, কিন্তু বউয়ের কথা ওই যে ফেলতে পারে না। বাইকের গতি প্রেম বাড়িয়ে দিল। তৃষা হঠাৎ পেছন থেকে বলল, আমি চলন্ত বাইক দাঁড় হই, আপনার সামনে এসে উল্টো হয়ে বসি। শোনো, ইন্ডিয়ান মুভি একটু কম দেখো, নইলে বাড়ি থেকে কিক মেরে ফেলে নতুন আরেকটা বিয়ে করব। শালা মুখের কি ছিরি, বিয়ে করলে আপনার সম্পদ কেটে সাদগা দিব। শালের ঘরের বউ আমার। প্রেম আরেকটু গতি বাড়িয়ে সামনে যেতেই হঠাৎ করে ট্রাফিক বিভাগের লোক রাস্তার সামনে দাঁড়াতেই প্রেম বাইক থামিয়ে দিয়ে হেলমেট খোলে। গাড়ির সামনে দুজন লোক দাঁড়িয়েছিল। ফোনের দিকে একবার তাকিয়ে প্রেমের দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করে, আপনার লাইসেন্স আছে? সব আছে। আপনি প্রেম নেওয়াজ? প্রেম ভ্রু কুঁচকে তাকালো। এই লোক তার নাম কি করে জানে? প্রেম কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি অপর লোকটিকে কিছু বলতেই সে গাড়ির কাছে গেল। তারপর প্রেমকে বলল, আপনার নামে মামলা আছে,
অপহরণের মামলা, আপনাকে থানায় যেতে হবে, এখানকার লোকাল থানায়। প্রেমের মাথা গরম হয়। কিশোর অপহরণ? এখানে সার্কাস চলছে? হঠাৎ অফিসারদের পেছন থেকে একটা গলা ভেসে এলো। গম্ভীর সেই কণ্ঠের মালিক বলল, সার্কাস চলেনি, এখন চলবে। লোকটি সামনে আসতেই তৃষা থমকে যায়। তবে প্রেম স্বাভাবিক। তৃষা কিছু বলতে যাবে তার আগে প্রত্যুষ তার লোকেদের আদেশ করল। এক মুহূর্ত বসে না থেকে হ্যান্ডকাপ পরাও। তৃষা সামনে এসে জিজ্ঞেস করল, কিন্তু কোন অপরাধে? আর এসব কি হচ্ছে প্রত্যুষ? প্রেম প্রত্যুষের দিকে এগিয়ে এসে বলল, বলে তুমি আইনের লোক আসল ফর্মে চলে এসছো। আর কতদিন ভালো হয়ে থাকতে বলো? এখন ছোট ভাইকে হিরোর মতো মাঝ রাস্তায় আজকে কি প্রমাণ করতে চাইছো? নিজে যে বড় ভাইয়ের বউ নিয়ে চলে এসেছো। বউ না, হবু বউ। তোমার না হওয়ার সুন্দরী এখন আমার মিসেস প্রেম নেওয়াজ। প্রত্যুষ রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। একটা নিঃশ্বাস ছেড়ে তৃষাকে বলল, তুমি জোর করার আগেই আমার সঙ্গে আসো। যাবেন আমার বউ তোর মতো ছাগলের সঙ্গে? তৃষা। তৃষা তখনও চুপসে দাঁড়িয়ে আছে। প্রত্যুষ তার দিকে তাকিয়ে আছে। জলদি আসো, এসে গাড়িতে বসো, অনেক নাটক হয়েছে। তৃষা তখনও চুপ। প্রেম তাকে বলল, আমি অঙ্কুরকে কল করেছি, তুমি শিমলা আর অঙ্কুরের সঙ্গে বাড়ি যাও। বললাম না তৃষা আমার সঙ্গেই যাবে। প্রত্যুষ মাছ দিয়ে বলল। প্রেম রাগে তার দিকে চেয়ে বলল, দেখ ভাই, মাথাটা বিগড়ে দিস না, এখানে বালের নাটক মারাতে আসেনি। প্রেম অঙ্কুরকে কল করতে যাবে তার আগে প্রত্যুষের আদেশে পাশে দাঁড়িয়ে থাকা লোকটি ফোন কেড়ে নেয় প্রেমের এবার পা অবধি মাথা পর্যন্ত জ্বলছে। তৃষা একবার তার দিকে তাকায়, অন্যবার প্রত্যুষের দিকে। প্রেম মুখ বাঁকিয়ে বলল, শালার ভাই, কাহিনী খতম করো। এখানে সিনে বিলাচ্ছি না বাল। আমার বউ তোর মতো বালের সঙ্গে যাবে না, তুই সামনে থেকে শর্ত। দেখবি ভাই তোরটা আমার সঙ্গে যায় কি না। বলেই প্রত্যুষ তৃষার দিকে তাকিয়ে হাসল। আর কিছু বলতে হলো না তাকে। তার আগে তৃষা তার দিকে এগিয়ে গেল। প্রেম সেই দৃশ্য দেখে অবাক। কিছু বলার আগেই পাশের লোক তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। তৃষা প্রেমের সামনে প্রত্যুষের গাড়িতে উঠে গেল। প্রেমকে আইনের লোক দুজন টেনে পেছনের গাড়িতে ওঠানোর চেষ্টা করছে। প্রেমকে টেনে নিয়ে যেতে পারছে না। প্রেম বারবার চিৎকার করে বলছে, তৃষা নেমে পড়, খোদার কসম জানে মেরে ফেলবো। প্রত্যুষের সঙ্গে গেলে মেরে ফেলবো, কিন্তু তৃষা তুই অন্তত আমার হাতে জবাই হতে চাস না। এই তৃষা, বউ নেমে পড়। আমি বাড়ি ফিরলে শনি আছে তোর কপালে। বউ নাও, প্লিজ প্লিজ নাও। প্রেমের হাহাকার তৃষার কানে পৌঁছলো কি? প্রেমকে গাড়িতে বসানো হলো। তৃষা কথা বলছে না, নিচের দিকে তাকিয়ে সিটে বসে আছে। প্রত্যুষ গাড়িতে ওঠার আগে প্রেমের গাড়ির কাছে যায়। লোকেরা প্রেমকে আটকে রাখতে পারছে না। প্রেম পারছে না সবাইকে এখানেই শেষ করে ফেলে। রাগে শরীরের রগ নীল হয়ে এসেছে। প্রত্যুষ গর্বের সহিত প্যান্টের পকেটে হাত গুজে সালাম ঠুকে বলল, থানায় দেখা হবে বেআইনের লোক। কারাগারের স্যাঁতস্যাঁতে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে প্রেম। মুখ গুজে রেখেছে দুই হাঁটুর ফাঁকে। দেহ কাঁপছে অনিয়ন্ত্রিতভাবে। এতক্ষণই ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। অঙ্কুর নিজ হাতে দিয়েছে। প্রেমের পুরনো সমস্যা যখনই মানসিক আঘাত বা অতিরিক্ত ট্রমা আছড়ে পড়ে, তখনই শরীরের সুগারের মাত্রা হঠাৎ নেমে যায় বিপজ্জনক পর্যায়ে। কিছুক্ষণ আগেও সে জ্ঞান হারিয়েছিল। ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল তার জামা কাপড়, ঠোঁট নীল হয়ে এসেছিল। তখনই অঙ্কুর দৌড়ে গিয়ে ইঞ্জেকশনটা পুশ করে। না হলে হয়তো এই মুহূর্তে প্রেম নিথর দেহ হয়ে পড়ে থাকতো। ভাগ্যিস অঙ্কুর নিজের কাছে প্রেমের এই ইঞ্জেকশনটা রাখে। প্রেমকে কতবার বলেছে সবসময় এইসব নিজের সঙ্গেই রাখতে। প্রেম এখন আগের থেকে ভালো আছে, কিন্তু শরীর সামলে উঠলেও মন তো এখনও তাণ্ডব করছে ভেতরে। মাথাটা ভন ভন করছে, চোখ দুটি রক্তাভ। হাতে যেন স্থিরতা নেই, অবিরাম কাঁপছে। বারবার অঙ্কুরের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় বলছে, ভাই তৃষাকে নিয়ে আয়, তৃষাকে ফিরিয়ে আন। প্রত্যুষ কোথায় নিয়ে গেল ওকে? অঙ্কুরের কণ্ঠ কাঁপছে, তবুও সে শান্তভাবে বোঝাতে চেষ্টা করে, সব ঠিক হয়ে যাবে প্রেম, তৃষা ফিরে আসবে। এই তো বাইরে কথা বলছে সে। কিন্তু প্রেম কি বোঝে যুক্তি? তার হৃদয়ে আগুন লেলিহান। সেখানে আশ্বাসের পানি ছুঁয়ে দিলেও পৌঁছায় না। সে হঠাৎ মুখ তুলে তাকায়। মনে অনেক প্রশ্ন। প্রেম যেন নিজেই এখন প্রজ্বলিত প্রশ্নচিহ্ন।
যে প্রশ্নের উত্তর কারাগারের দেয়ালও জানে না। থানা থেকে কিছুটা দূরে নিঃসঙ্গ ও গাছপালায় আচ্ছাদিত একটা নির্জন প্রান্তর। বাতাসে কেবল পত্রপাতের মৃদু শব্দ, আর দূর থেকে ভেসে আসা কোনো পথভোলা কুকুরের ডাকে শূন্যতা আরও ঘন হয়ে উঠেছে এই স্থানে। সেই নিস্তব্ধতার মাঝখানে লোহার শীতল ব্রেঞ্চটিতে পাশাপাশি বসে আছে প্রত্যুষ ও তৃষা। প্রত্যুষ দীর্ঘক্ষণ নীরব ছিল। অবশেষে এই অদ্ভুত সংকোচ আর ক্ষীণ সাহস মিশ্রিত স্বরে প্রশ্ন করল, তুমি কি আমায় ভালোবাসো না তৃষা? তোমায় তো প্রেম জোর করেই বিয়ে করেছিল, তাই না? তৃষা ধীরে মুখ তুলল। তার চোখ দুটি প্রত্যুষের চোখে স্থির হয়ে রইল। সে দৃষ্টিতে এক ধরনের নির্ভক স্থিতি। সে বলল, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, সরলভাবে সত্যি কথাটাই বলবো। আপনার ভাই প্রেম নেওয়াজ, তাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছিল, তবে কখনো তা প্রকাশ করিনি, কারণ তখনও নিজের অনুভূতি গভীরতা বুঝিনি। পরে আপনার সঙ্গে পরিচয় হলো। প্রথমে ভেবেছিলাম হয়তো আপনি সেই মানুষ যার সঙ্গে জীবনটা কোনো শান্ত বাঁধনে বাঁধা যেতে পারে, কিন্তু সময় সব কিছু বদলে দিয়েছে। আজ আমি নিশ্চিতভাবে জানি প্রেম নেওয়াজ ছাড়া আমি কিছুই নই। দিনের পর দিন তার অনুপস্থিতিতে আমি নিজেকে হারাতে বসেছিলাম। তাকে হারিয়ে যে যন্ত্রণা পেয়েছি তা কেবল আমিই জানি। তার কোনো পরিমাপ নেই, তাই ক্ষমা করবেন। আমি আপনাকে কিছুটা ব্যবহার করেছি। আপনার আবেগের উপর ভর করে আমি চেষ্টা করেছি প্রেমকে ফিরে পেতে। যদি সেদিন আপনার সঙ্গে বিয়ে না ঠিক হতো, তাহলে হয়তো প্রেম কোনোদিনই ফিরে আসতো না। আপনি ভালো মানুষ মিস্টার দেওয়ান। আপনি এমন একজন নারী ডিজার্ভ করেন যে সত্যি আপনাকে ভালোবাসে, আমার মতো নয়। নিজেকে ভালো রাখুন, সুখে থাকার উপায় নিজেই খুঁজে বের করুন। একটি সামান্য বিষয়কে এত বিশাল করে তোলার কোনো মানেই হয় না। আর আমাদের মধ্যে কোনো গম্ভীর সম্পর্ক তো ছিল না। একটু সহানুভূতি, সামান্য যোগাযোগ, এই পর্যন্তই। আমি প্রেম নেওয়াজকেই ভালোবাসি, সেই আমার সব কিছু। তার জায়গায় কেউ নিতে পারবে না, কোনো দিনও না। আপনি আজ আপনার ভাইকে জেলের অন্ধকারে নিক্ষেপ করেছেন, নিজের হাতে হাত করা পরিয়েছেন। একবার ভেবে দেখুন তো, মানুষটা আপনি কি করেছেন। ক্ষমতার প্রদর্শন যতই মধুর হোক, তারও একটা সীমা থাকা প্রয়োজন। আমি চাই আমি যেমন সব ভুলে গেছি, আপনিও ভুলে যান। কিন্তু মনে রাখবেন, আমার স্বামীর গায়ে একটা আঁচড়ও পড়লে আমি আর নীরব থাকবো না। এই সতর্কতাটাই আমার শেষ কথা মিস্টার দেওয়ান। তারপর তৃষা উঠে দাঁড়ালো। চোখে কোনো জল নেই, কণ্ঠে কোনো কাঁপন নেই, আছে কেবল ভয়ঙ্কর দৃঢ়তা, যা নীরব রাতের বাতাসকে ছেদন করে দেওয়ার ক্ষমতা রাখে। তোমার মাথা ঠিক আছে তৃষা? কি বলছো তুমি? তুমি ভুলে গেছো তোমায় তো প্রেম অপহরণ করেছিল? কি জাদু করেছে ও তোমার উপর? তৃষা শান্ত অনড় কণ্ঠে জবাব দেয়, তার আমার ওপর কোনো জাদু করার প্রয়োজন নেই। আমি প্রথম থেকে ওর প্রতি আকৃষ্ট ছিলাম। প্রত্যুষ বিস্ময়ে কেঁপে ওঠে। সত্যি বলছো? একদম সত্যি। তোমার বুক কাঁপছে না? কাঁপছে তো যার জন্য এই কাঁপন, তাকে আপনি বন্দি করে রেখেছেন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন, তবে অনুরোধ করছি, সব ভুলে যান, প্রেমকে মুক্ত করুন, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আপনি নিজেও শান্তি পাবেন, আমরাও আমাদের সুখ ফিরে পাবো। প্রত্যুষের চোখে তখন কুয়াশার মতো ঝাপসা জল জল জমে আছে চোখের কোণে, কিন্তু সে তা ফেলতে পারছে না। তার কণ্ঠ ভারী, তবুও কোনো অভিযোগ নেই, কোনো প্রতিরোধ নেই। শেষবার তৃষার চোখের দিকে তাকিয়ে সে বলল, যদি কোনোদিন মনে হয় তোমার ফেরা প্রয়োজন, ফিরে এসো। আমার দরজা সর্বদা খোলা থাকবে। আমি প্রত্যুষ দেওয়ান তোমায় আমার হৃদয়েও দিলাম, মুক্তিও দিলাম। তুমি আমার মন নিতে চাওনি, নিয়েছো স্বাধীনতা। আমি তোমার ভালোবাসার পথে আর কোনোদিন বাধা দাঁড়াবো না। কখনো হয়তো আর বলবো না ভালোবাসি, কিন্তু ভালোবাসা থেমে থাকবে না। তৃষা ঠান্ডা গলায় বলল, কথা শেষ, এবার থানায় চলুন। আমি আমার স্বামীর সঙ্গে না গিয়ে আপনার সঙ্গে এসেছি কেবল এই কথাগুলো বলার জন্য। প্রথমে সাবধান, তারপর বাকিটা দেখা যাবে। প্রত্যুষ উঠে দাঁড়ায়। মুখে যেন কোনো অনুভূতি নেই, তবুও চোখের ভেতরে অস্থির স্রোত বইছে। নিজেকে সামলে বলল, আমার কিছু বলার অধিকার নেই, আর কথা তো ফুরিয়েই গেছে। তৃষা মাথা নাড়ল। চলুন থানায়। থানায় পৌঁছে প্রত্যুষের নির্দেশে প্রেমকে কারাগার থেকে মুক্ত করা হয়। দরজার ওপাশে পা রাখতেই প্রেম ছুটে এসে তৃষাকে জড়িয়ে ধরে এমনভাবে যেন সে নিজের প্রাণ ফেরত পেয়েছে। তৃষা তার কপালে চুমু খেয়ে ফিস ফিস করে বলল, আপনি ঠিক আছেন? শরীর কেমন? প্রেমের গলা রুদ্ধ। তুমি কোথায় গিয়েছিলে তৃষা? তৃষা মৃদু হাসে। কোথাও যায়নি। আপনাকে ছেড়ে কোথায় চলে যাব? যাব না তো, বিশ্বাস রাখুন। চলুন, বাড়ি যেতে হবে, সব শেষ, এখন শুধু আমাদের গল্প শুরু। প্রেম চলে যেতে উদ্যত এমন সময় অফিসার ঠান্ডা স্বরে বলল, একটু স্থির থাকুন মিস্টার প্রেম, একটি কাগজের স্বাক্ষর বাকি আছে, তারপরে আপনি যেতে পারবেন। প্রত্যুষ তখন বাইরে বেরিয়ে এসেছে। জীবনের নির্মম পরিহাস যেন তার সমস্ত অস্তিত্বকে বিদ্ধ করেছে।
এ জীবনের খেলাটা এমন নির্মম কেন? কি পেল সে? কি হারালো? আর তার সঙ্গে যা ঘটল তা কি প্রাপ্য ছিল তার? প্রেমের বুকে তৃষাকে দেখিয়ে প্রত্যুষের বুকের ভেতর যেন কাচের মতো ভেঙে গিয়েছিল। নিজের ভালোবাসার নারীকে অন্য পুরুষের বাহু বন্ধনে দেখা, এর চেয়ে যন্ত্রণাদায়ক দুঃস্বপ্ন আর কিছু হতে পারে না। সেই মুহূর্তে সে বুঝল ভালোবাসা আসলে স্বর্গীয় নয়, সর্বনাশী। ভালোবাসা মানে কখনো কখনো নিজের বিনাশ মেনে নেওয়া, প্রিয়জনের মঙ্গল চেয়ে নিজের সর্বনাশকে আলিঙ্গন করা। প্রত্যুষ জানে সে যদি তৃষার জীবনে থাকে তবে হয়তো তৃষার সুখে আঁচড় পড়বে, তাই সে সরে যাবে অনেক দূরে, এমন দূরে যেখানে তার ছায়াটুকুও যেন তৃষার সুখে বাধা হয়ে না দাঁড়ায়। তবুও তার না হওয়া ভালোবাসার মাঝে তৃষা যেন সুখে থাকে, সেই কামনাই সে করে। তার না হওয়ার মধ্যেও তৃষার অস্বস্তি যেন চিরস্থায়ী হয়ে থাকে তার বুকে। প্রতিটি নিঃশেষিত নিঃশ্বাসে রাস্তার ধারে দাঁড়িয়ে প্রত্যুষ একবার চোখ তুলে আকাশের দিকে তাকালো, তারপর হাতের উল্টো পাশে চোখের জল মুছে মৃদু হেসে বলল, তারপর তারপর সে হাসলো, আমি কাঁদলাম। সে খুঁজে পেল আলো, আমি হারালাম আধারে। তারপর তার হলো মুক্তি, আমার হলো বন্দিত্ব। সে হয়ে গেল দূর নক্ষত্র, আমি অন্ধকারের চাঁদহীন। শেষে আমি শুনলাম কেবল নিজের ভেতর ভাঙার শব্দ। সে শুনলো না, সে বুঝলও না, সে আমাকে আমার মতো বাঁচতেও দিল না। প্রত্যুষের বুক ভাঙা আর্তনাদে যেন প্রকৃতির প্রতিটি সুর ভেঙে যাচ্ছে, বাতাসের সঙ্গে ভেসে আসছে অদৃশ্য সঙ্গীত, এক পুড়ে যাওয়া প্রেমের শোক গাথা। এই প্রত্যুষ যদি তৃষার সামনে দাঁড়িয়ে শেষবার বলতে পারত। তৃষা প্রেমকে ভেতরে রেখে থানার গেটের সামনে গিয়ে দাঁড়ালো। অঙ্কুর বাইকের সামনে দাঁড়িয়ে আছে, থানায় তার দম বন্ধ লাগে। তৃষা অঙ্কুরের কাছে গিয়ে বলল, কিছু খাবারের বন্দোবস্ত করে নিয়ে এসো তো, আমি প্রেমের কাছে গিয়ে বসি, খাইয়ে বাইকে উঠবো, বাড়ি যাব। প্রেম কি এই শরীরে বাইক চালাতে দিবে? নেভার, আমি আছি না। থানার অন্দরমহলে শোরগোল, জমজমাট মানুষের পদচারণা, কাগজের ভাঁজে পুলিশের ঘরোয়া ভ্রুকুটি। মাস ব্রেঞ্চে বসে আছে শিমলা ও প্রেম। ব্রেঞ্চের এক প্রান্তে বসা লোকজনের ভিড়, তাদের মাঝে একটি মেয়ে, কপালে চিন্তার রেখা, পাশে থাকা লোকের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। আচমকা এক তরুণ ছুটে এলো, মুখে রক্তচাপের অস্থিরতা। পুলিশের চোখ মুহূর্তেই তাকে টেনে ধরে পুলিশ গর্জন করে বলল, এটা থানা, মাছের বাজার নয়। কথা শুনে ছেলের বুদ্ধিমত্তার কাটা পড়ে। তাকে থামিয়ে আনা হলো। লোকটিকে টেনে নিয়ে যাওয়ার সময় সে চেঁচিয়ে বারবার একই কথা বলতে লাগলো, 5টা বছর জানোয়ার, তুই আমার সঙ্গে প্রেম করে এখন বড়লোক মালওয়ালা দেখে বিয়ে করেছিস। আমার জীবনে 5টা বছর নষ্ট করে এখন তুই সুখে থাকবি? মেরেই ফেলবো তোকে। শিমলার পাশে বসে থাকা মেয়েটি তখন তার পাশে বসে থাকা নিজের স্বামীকে বলল, দেখেছো, বললাম না ওই লোকের মাথায় সমস্যা আছে। ওসব কি বলেছে? আমি তো ওকে চিনিও না। স্বামীর মুখ থেকে এহেন কথা শুনি মেয়েটি পুনরায় লোকটার দিকে তাকিয়ে স্বামীর কাঁধে মাথা রাখলো। শিমলা তখন উঠে সে প্রেমের পাশের সিটে বসলো, কথা বলল না, তবে ফোনটা বের করে মেয়েটির দিকে তাকালো। চোখের চশমাটা ঠিক করে প্রেমকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, আজকের রাতের মধ্যেই কিন্তু এই ঝামেলাটা শেষ করতে হবে। প্রেম জবাব দিল না, কেবল উঠে দাঁড়ালো। তৃষা তখন ভেতরে প্রবেশ করেছে মাত্র। সে তৃষার দিকে তাকিয়ে হাসলো, হেসে মৃদু স্বরে শিমলাকে জবাব দিল, সকাল হতে না হতেই খবর পেয়ে যাবে, চিন্তা নেই। তাই যেন হয়। প্রেমের বান্দরবনের শখের কাঠের বাড়ি প্রেম রোজে ফিরতে খুব একটা সময় লাগলো না। রোমে সে ক্লান্ত শরীর নিয়ে প্রেম বসে পড়ল। মুহূর্তেই তার কোলে মাথা রেখে তৃষা বলল, আপনাকে আমি কখনোই দূরে যেতে দিব না প্রেম। জানেন, আপনার জন্য আনা পুতুলটার চুলের রং আমি বদলে দিয়েছি, ওইটা এখন দেখতে আপনার মতো। দেখা হয়নি, কখন করলে? ওই যে ওইদিকে কটেজ, মাঝরাতে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন উঠেই গেলাম। নতুন চুল তো লাগাতে পারিনি, তাই কটেজে একটা লোককে দিয়ে রং আনিয়ে রং করেছি বাইরে বসে বসে। ইমা, জানেন কি হচ্ছে? হঠাৎ করে যে বৃষ্টি, ওইসব দেখে লোভ সামলাতে পারিনি, এই যে এইটুকু ভিজেছি। চকলেট ড্রয়ারে সিরিঞ্জ পেয়েছি। ইঞ্জেকশন কি তুমি আমার হাতে দিয়েছিলে? তৃষা একটু চুপ করে পুনরায় বলল, আর কে দিবে? কিসের ইঞ্জেকশন জানো? সুগার। কে বললো? সন্ধ্যায় অঙ্কুর ভাই বললো প্রতি মাসে আপনার একটা নর্মাল সুগারের জন্য এমনিতে নাকি ইঞ্জেকশন দিতে হয়। এত যে নেশা করেন, এসবের ফল এগুলো। অঙ্কুর ভাই ওটা হাতে নিয়ে বলল, আজকে ইঞ্জেকশন দেওয়ার ডেট, আপনার হাতে যেন দিয়ে দিই। পরে আমার মনে ছিল না, রাতে ঘুম ভাঙার পর মনে আসতেই দিলাম। আমি ভুল জায়গায় দিয়েছি কি? আমি তো জানি না কোথায় দেয়। পারফেক্ট ভাবেই দিয়েছে শোনা। প্রেম তৃষার চুলে হাত বোলাতে বোলাতে বলল,
তুমি অনেকদিন ধরে বলবো বলবো করে একটা কথা বলা হয়নি আমার। কি কথা? হিমিকা গুলজার আর পরাগ নেওয়াজের কথা। তারা কে? আমার পিতামাতা। তৃষার ওই দিনের কথা মনে পড়ে যায়। এই তাদের কথা তুলেই তো 1 মাসের জন্য হারিয়ে ফেলেছিল সে প্রেমকে। তবে এই মানুষগুলো কি করে হারালো তা এখনও জানা হয়নি। আমার মা বাবা প্রেম করে বিয়ে। শুরুতে তাদের সম্পর্কে ভালোই যাচ্ছিল, তারপর আমি জন্ম নিলাম। সবাই কত খুশি। তবে আস্তে আস্তে যত বড় হচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম বাবা মায়ের সম্পর্কটা আর সুস্থ নেই। ওই যে প্রেম প্রেম একটা বিষয়, ওটা আর নেই। মা রোজ কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করতাম। বাবা বিষয়গুলোকে সামলানোর চেষ্টা করলেও মা সব বিগড়ে দেওয়ার চেষ্টা করতেন। দেখতে দেখতে 19-এ পা রাখলাম। 19 ছিল আমার ধ্বংসের প্রথম ধাপ। দেখো তৃষা, আমি কখনো খারাপ মানুষ হতে চাইনি, কিন্তু কি করে হয়েছে জানো? কারণ আর 10টা মায়ের মতো আমার মা আমায় রাতে বুকে টেনে ভালো মানুষ হওয়ার গল্প শোনায়নি, ঘুম পাড়ায়নি। ঘর অশান্তি করে মা রান্না বন্ধ করে দিত, বাবা রাগ করে বাইরে থাকতো। আমার সময় দাদু আমায় যা পারতেন দেখাশোনা করতেন। মায়ের শাসন যত্নের অজান্তে কখন যে খারাপ হয়ে গেলাম। জীবনের প্রথম মদ খেতে দেখেছিলাম কাকে জানো? আমার মাকে। বাবার বিজনেস ফ্রেন্ড বোন কাকা প্রায় আমাদের বাসায় আসা যাওয়া করতেন। মানুষটাকে পছন্দ করতাম। কেন জানো? কারণ প্রতিবার বাড়ি আসার সময় সঙ্গে করে আমার জন্য চকলেটের বক্স নিয়ে আসতেন। তার চকলেটের কোম্পানি ছিল, বাবা সেখানকার 30% শেয়ার হোল্ডারের মালিক ছিলেন। সেই চকলেট খেয়ে আরামের ঘুম দিতাম। তখনও বুঝতে পারিনি আমার পছন্দের আঙ্কেল আমাকে নেশাযুক্ত চকলেট খাইয়ে ঘুম পাড়িয়ে আমার মায়ের সঙ্গে এক বিছানায়। প্রেম থামলো। কথাগুলো বলতে গিয়ে ঢোক গিলতে কষ্ট হলো। তৃষা উঠে বসে আরও মনোযোগ দিল। প্রেম পুনরায় বলা শুরু করলো। আমার বয়স যখন 19, যেদিন আমি প্রথম মা আর সেই আঙ্কেলকে ওইভাবে ঘনিষ্ঠ অবস্থা আবিষ্কার করে নিজের চোখকে বিশ্বাস করাতে সময় লেগেছে আমার। সে রাতে আমি আমার রুমের মেঝেতে পড়েছিলাম। সুগার লো হয়, বেহুশ হয়ে মেঝেতে পড়েছিলাম। পরদিন বাবা এসে আমি হাসপাতালে নিয়েছে। সেখানে জানতে পারলাম মা বাবাকে ডিভোর্স লেটার দিয়ে বাসা থেকে চিঠি লিখে পালিয়ে গেছে। অনেকদিন মাকে দেখিনি। তারপর মাঝেও মা ফিরে আসে। তখন আমি বলতে পারিনি তার সঙ্গে কোন অবস্থা দেখেছিলাম। ওই নোংরা শব্দগুলো উচ্চারণ করার ক্ষমতা আমার আজও হয়নি, আজও না। মাকে নিয়ে কী করে সে বলে? মা হয়তো শেষে বাবার আর মায়ের ডিভোর্স হয়। তার বছর পর বছর পরীক্ষা করে বিষয় জানার পর নেওয়াজ পরিবারের সবাই ভেঙে যায়। বাবা ডিভোর্সের পক্ষে কখনো ছিল না, সে সুযোগ চেয়েছিল। তাতে মায়ের কে? সে আমাকে বাবাকে রেখে নতুন স্বামীর সঙ্গে চলে গেল। বাবার ব্যবসা ধসে পড়ল। আর নতুন স্বামীর সঙ্গে চলে যাওয়ার 6 মাসের মধ্যে জানতে পারলাম তার ভয়াবহ মৃত্যু হয়েছে, খুন হয়েছে সে। সে খুনের রহস্য আজও অজানা। মা তার পরিবারের বিপক্ষে গিয়ে আমার বাবাকে বিয়ে করার পরই নাকি শুনেছিলাম তার পরিবার তাকে মেনে নেয়নি। এরপর তার বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মেয়ের মৃত্যুর খবরও জানতে পারেনি তারা। যাক, সেসব কথা বাদ। তবে শুনেছিলাম মইন আঙ্কেলই নাকি মাকে খুন করেছিল। মানুষ এটাই বলতো। ওই লোকও এখন বেঁচে নেই, অ্যাক্সিডেন্ট করেছিল। কয়েক বছর বেঁচে ছিল ওই অবস্থায়, পরে মারা যান। ছোট থেকেই বাবা মায়ের ঝগড়া দেখে বড় হয়ে আমিটা এক হয়েছিলাম। ঝগড়া করতাম, ঘরের মধ্যে বন্দি থাকতাম। আচ্ছা, এসবের জন্য আমি দায়ী ছিলাম তৃষা? প্যারেন্টস ডেতে সবার বাবা মা আসতো, আমার পরিবারের মানুষ আসতো না। এখানে আমার দোষ কোথায়? ওই দাদু ছাড়া কি আমায় বোঝেনি তৃষা? ধীরে ধীরে সময় কাটে, আমি 23-এ পা রাখি। মা চলে যাওয়ার পর বাবা সব ছেড়ে আমার টেক কেয়ার করছেন, ভরসা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। আমি ভাবলাম এই বুঝে আমার জীবন এত বড় হলেও এখন সুন্দর হতে চলেছে। তবে 23-এ আমার সঙ্গে কি হলো? বাবাকে আবিষ্কার করলাম একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে। ওই মেয়েটা আর কেউ না, আমার ভার্সিটির ফ্রেন্ড। তো নিজের বাসায়। আমার পরিবারের কারণে আমার পড়ালেখা অনেকবার থেমেছে। কবে পড়ালেখা শেষ হয়েছে তো ভার্সিটিতে যাওয়ার পর অনেক বন্ধু হয়। আমার কাঠের বাড়িটায় সবাই মিলে আড্ডা দিতাম, গানের আসর বসাতাম। আমাদের সার্কেলে রাফা নামক একটা মেয়ে ছিল। সে আমাদের বাসায় প্রায় আসা যাওয়া করত। বাবা নিজের মেয়ের মতো ভালোবাসত। তার নাকি মেয়ের অনেক শখ ছিল, তবে মেয়ে হতে পারল কই। বাবার বিয়ে করেননি, জীবনটা বিলিয়ে দিয়েছিল শেষে প্রেমকে মানুষ করার তাগিদে। সে বাবাকে যখন নিজের ক্লাসমেটের সঙ্গে আবিষ্কার করলাম, 19 বছরের ঘটনা পুনরায় মনে পড়ে গেল। সেদিন মারাত্মক শরীর খারাপ হয়। 1 সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি ছিলাম। অঙ্কটা না থাকলে কিছু হতো। বাসায় ফিরে বাবাকে দেখতে পেলাম না। সেই থেকে এখন পর্যন্ত বাবাকে দেখেনি। কি হয়েছে তার, কোথায় আছে জানি না। তবে জিনি আর রাফার লাশ দেখেছিলাম। আত্মহত্যা করেছিল সে। 1 সপ্তাহের মধ্যে ঘটনাগুলো ঘটে। আজও পুলিশ আত্মহত্যার পেছনকার রহস্য উন্মোচন করতে পারেনি। দেখো তৃষা, ওইসবের পর থেকে ভরসা নামক কোনো শব্দকে আমি বিশ্বাস করিনি।
এসব বিশ্বাস ভরসা করা ছেড়ে দিয়েছে। নেশা বাজে কাজে এত ভয়াবহভাবে লিপ্ত হয়ে যায়। তৃষা এখনো মাঝে মাঝে আমাদের মাঝরাতে ঘুম ভেঙে যায়। 19 আর 23 বছরের সেই দূরের দুঃস্বপ্ন আমি ঘুমোতে দেয় না। আমি ভরসা করব তো কাকে করব? দেখো, আমি তোমার আগে কাউকে ভালোবাসিনি। কি করে ভালোবাসতে হয় জানা নেই। আমার ভালোবাসা অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তুমি অন্তত আমি ভুলে যেও না। এবার তুমি বিশ্বাসঘাতকতা করলে আমি নিশ্চিত মারা যাব। আমি আর কেউ মৃত্যুর হাত থেকে ফেরাতে পারবে না তৃষা। মনের সঙ্গে যুদ্ধ করে তোমায় ভালোবেসেছে। আমার যুদ্ধে হারিয়ে পরাজিত সৈনিক সাব্যস্ত করো না। প্রেম তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরল। এক মুহূর্তে সে অন্য এক প্রেমকে আবিষ্কার করল। এত ভয়ানক শৈশব, এই ট্রমা এখনও লোকটিকে মেরে খাচ্ছে। এসব যদি তৃষা একবার জানতো তাহলে সেদিন রাতে কখনো প্রেমকে ওইভাবে কষ্ট দিয়ে কথাগুলো বলতো না। আসলে মানুষ এমনি এমনি খারাপ হয় না, খারাপ হওয়ার জন্য কারণ থাকা লাগে। প্রেমের মতো তৃষার চোখেও জল। সে প্রেমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছাড়া আর মৃত্যুকে বরণ করার সমান কথা। আমাদের বিচ্ছেদ এপারে হচ্ছে না, ওপারের কথা জানি না, তবে ওপারে একটা সুযোগ পেলে আমি চাই আপনার আমার দেখা আবার হোক, আমরা আবার প্রেমে পড়ি, একে অপরকে আবার বিবাহের মিষ্টি বন্ধনে আবদ্ধ হই। প্রেম বাচ্চার মতো গুটিয়ে নিয়ে পুনরায় বলল, তুমি জানো আমি পাপী হয়ে জন্মাইনি। আমি একসময় বিশ্বাস করতাম ভালোবাসা মানুষকে খোদার কাছাকাছি নিয়েছে, কিন্তু এখন বুঝি খোদা হয়তো হাসেন যখন কেউ আমারটা ভাবে। তবে তোমায় ভালোবেসে আমি আবার বিশ্বাস করতে চাই। কেবল তুমি আমাকে ভুল বলছো না, আমাকে দোষ দিও না। আমি ভালো ছিলাম, সত্যি বলছি, কিন্তু এই পৃথিবী আমাকে ভালো থাকতে দেয়নি, ভালোবাসেনি, আপন করে নেয়নি তৃষা। তৃষার চোখের জল প্রেমের সঙ্গে বেগ পায়। কথায় আছে না, মানুষ পাপ নিয়ে জন্মায় না, তবে পাপ নিয়ে মৃত্যুবরণ অবশ্যই করে। তবে পাপ ছাড়তেও কিন্তু পারে। প্রেমকে বুকের থেকে ছাড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলল, এই যে আমি আছি তো, আমি আপন করেছি তো, আমি ভালোবাসি তো, পৃথিবী ভুল প্রমাণ করে দিব। খোদা আবার মুচকি আসবে প্রেম, আমাদের সুন্দর সমাপ্তি দেখে এবার তিনি আবার মুচকি আসবেন। প্রেম কথা বলল না, কেবল তৃষার বুকে জড়িয়ে রইল। হঠাৎ বলল, ভালোবাসি তোমায়। তৃষা চোখের জল আড়াল করে জিজ্ঞেস করল, কতখানি? এসব চাইছ? ভালোবাসারও সংখ্যা আছে, পরিমাপ আছে। আচ্ছা, তবুও বলছি, আমি তুমি ভালোবাসি ঠিক ততটুকু যতটুকু অপেক্ষা মরুভূমির ক্লান্ত পথিক আকাশ বানাচ্ছে বৃষ্টির জন্য করে। তুমি ততখানি ভালোবাসে যতখানি নদী তার কোলকে ভালোবেসে দিনের পর দিন কিনারা ছুঁয়ে আবার ফিরে যায়। তবু প্রতিবার ঝড় সময় ভাবে আজই শেষবার। তাহলে আপনি কি কখনো আমাকে ছাড়বেন? কভু নয়। তুমি যদি সূর্য হও, আমি হব ছায়া। তুমি যেদিকে যাবে আমি অন্ধকার হয়ে তোমার পায়ের নিচে প্রতিবার মিশে যাব। আমি আরও চাই না, আমি শুধু তোমার অস্তিত্ব চাই।